হয়ে যায়। আর যারা সেই বাড়িতে ওঠে তাদের সাথে না ছিল কোনো আসবাবপত্র, না অন্য কিছু। এরপরেই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা ওই বাড়িটিকে ঘিরে। একদিন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার খ্রিস্টান প্রতিবেশী দৌড়ে আমার কাছে এসে বললেন, রহমান সাহেব, খেয়াল করুন, এদের আমার কাছে মোটেও ভালো লাগছে না। আমি বললাম, কি ব্যাপার, খুলে বলুন। তিনি বললেন, প্রতিদিন ওনাদের বাড়ি থেকে একজন লোক বেরিয়ে যায়, এলাকার দূরের একটা ডাস্টবিনে আবর্জনা ফেলে আসে সে। ওখানকার ইউনিয়ন থেকে জানা গেছে ওনাদের আবর্জনার মধ্যে ছাগলের পচা মাথা আর শরীরের বিভিন্ন অংশ থাকে, যা একেবারেই স্বাভাবিক নয়। ভাবার বিষয় হলো, ছাগলের মাথা এত যত্ন করে ওনাদের বাড়ির ওই আবর্জনার স্তূপে কেন ফেলা হচ্ছে? আপনি জানেন কিছু? ছাগলের এই মাথা সাধারণত জাদুটোনায় ব্যবহার করা হয়। আমার তো আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু এখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেল। তারপর লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে এখন একটা ঘটনায় যেতে চাই। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ভূত.com-এর শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ঘটনাটি রহমান সাহেব পাঠিয়েছেন এবং ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম। আমরা চলে যাচ্ছি ঘটনায়, যেভাবে রহমান সাহেব বলেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম রহমান। আমি নেত্রকোনার কোনো এক এলাকার বাসিন্দা। আমি এই ঘটনায় আমার নিজের নাম বা এলাকার এক্স্যাক্ট লোকেশন বলছি না, কারণ যদি সেই ব্যক্তিরা এই ঘটনাটি শুনে থাকেন যাদের নিয়ে আজকের এই ঘটনা, তবে তাদের জীবনে নেমে আসবে এক সীমাহীন দুর্ভোগ। এই ঘটনাটি আজ থেকে 2 বছর আগের। আমি যেখানে থাকি সেখানে বেশিরভাগই ছোট ছোট বাড়ি এবং প্রায় সব বাড়ির লোকেরাই বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করে। এই এলাকার অধিকাংশ মানুষই বহু বছর ধরে এখানে থাকছেন, তাই স্বাভাবিকভাবেই আমরা সবাই একে অপরকে খুব ভালোভাবে চিনি। আমাদের গলিটা বেশ লম্বা এবং গলির প্রবেশ মুখ থেকে 3য় বাড়িটাই আমাদের। যে বাড়িটিকে কেন্দ্র করে এই ঘটনা, সেটি গলির একেবারে শেষ মাথায় অবস্থিত হওয়ায় এর 2টি প্রবেশ পথ ছিল। একটি প্রবেশ পথ ছিল মূল গলির ভেতরে, আর অন্যটি ছিল ওই বাড়ির ড্রয়িং রুমের দিকে, যা সরাসরি গলির পেছনের দিকে খুলত। অর্থাৎ ওই বাড়িতে আসা যাওয়ার জন্য 2টি পৃথক রাস্তা ছিল। যে পরিবারটি ওই বাড়িতে থাকতেন আমরা ওনাদের অনেক দিন যাবত চিনি। ওনারা অত্যন্ত ভদ্র এবং শালীন মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। সম্প্রতি ওনারা ফুল ফ্যামিলি সহ দুবাইতে স্থানান্তরিত হয়েছেন এবং ওনাদের মা নিজের বড় ছেলের কাছে থাকার জন্য আমেরিকা চলে গেছেন। ওনারা বাড়িটা ভাড়া দিতে যখন চেয়েছিলেন তখন আমার সঙ্গে এ বিষয়ে কথাও হয়েছিল। তিনি বলেছিলেন যদি আমার পরিচিত কোনো ভালো পরিবার থাকে তাহলে আমি যেন অবশ্যই ওনাকে জানাই। উনি বাড়িটা খালি ফেলে রাখতে চাননি, কারণ ওনার মতে বাড়িটায় কেউ থাকলেই ভালো। অনেক ফ্যামিলি বাড়িটি দেখতে এসেছিল, কিন্তু তখন পর্যন্ত কাউকেই চূড়ান্তভাবে নির্বাচন করা হয়নি। তিনি চেয়েছিলেন ভাড়াটিয়া যেন কোনো পরিচিত মানুষ হয়, কারণ তিনি নিজে বিদেশ থাকবেন। তাই এমন একটি ভালো পরিবার পেলে সুবিধা হতো, যেন ভবিষ্যতে পরিবারের সঙ্গে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, না ওনাদের নিজেদের, না বাড়ির আশেপাশের লোকজনদের। ওনার হাতে সময়ও খুব কম ছিল। যাই হোক, আমার পরিচিত এমন কোনো পরিবার ছিল না যারা ঠিক সেখানেই থাকতে চাইছিল। যেহেতু ওনাদের দেশ ছাড়ার সময় প্রায় কাছাকাছি চলে এসেছিল, সেহেতু ওনারা শেষ পর্যন্ত বাড়িটি একটি প্রপার্টি ডিলারের হাতে তুলে দিলেন, যেন তিনি সবকিছু দেখে শুনে
বাড়িটি ভাড়া দিতে পারেন। এরপর খুব দ্রুতই ওনারা দুবাইতে চলে গেলেন। ওনাদের যাওয়ার কিছুদিন পরেই সেই স্টেট এজেন্ট বাড়িটি ভাড়া দিয়ে দেন। আমরা যেহেতু একই গলিতে থাকতাম, তাই আসা যাওয়ার সময় আমরা একে অপরকে দেখতাম এবং চিনতাম। কিন্তু নতুন ভাড়াটিয়া কারা ছিল, কোথা থেকে এসেছে, সে সম্পর্কে আমাদের কিছুই জানা ছিল না। কারণ যারা এসেছিল ওনাদের সঙ্গে খুব বেশি মালামালও ছিল না, আর ওনারা আমাদের সঙ্গে দেখাও করেননি, তাই আমরাও ওনাদের সঙ্গে আলাপ করার সুযোগ পাইনি। এমনকি মালপত্র আনার দিনেও আমরা ওনাদের বাড়ি থেকে বের হতে দেখিনি। শুধু দেখেছিলাম একটা গাড়িতে করে কয়েকজন লোক কিছু দরকারি জিনিসপত্র নিয়ে ওই বাড়িতে ঢুকছে। না ছিল কোনো আসবাবপত্র, না ফ্রিজ, না টেলিভিশন, না অন্য কিছু। এমন কোনো বড় জিনিস আমরা ওনাদের সঙ্গে নামাতেই দেখিনি। যাই হোক, আমরা প্রাথমিকভাবে ভাবলাম হয়তো ওনারা স্থানীয়ভাবে স্থানান্তরিত হওয়ার পর ওনাদের বাকি সব জিনিসপত্র নিয়ে আসবেন, কারণ আসবাবপত্র ছাড়া তো আর জীবন চলতে পারে না। ওনারা ছিলেন অত্যন্ত নিরস প্রকৃতির মানুষ, কারো সঙ্গে কথা বলতেন না, এমনকি সালাম বা কুশলাদিও বিনিময় করতেন না। মাঝে মাঝে আমরা দেখতাম ওনাদের বাড়ির দুজন পুরুষ সদস্য বাইরে থেকে কিছু জিনিস আনতে গেলেই কেবল বাইরে যেতেন। ওই বাড়ির মহিলাদের আমরা একবারও দেখিনি। শুধু একবার একজনকে ফুললি বোরখা পরা অবস্থায় বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমরা যখন ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম, তখন দেখলাম আমরা মহল্লার সবাই আমাদের প্রথা অনুযায়ী কিছু না কিছু খাবার তৈরি করে ওনাদের বাড়িতে স্বাগত জানানোর জন্য পাঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেউ দরজা খুলল না। ওনাদের কাজকর্ম আমাদের কাছে বেশ সন্দেহজনক মনে হয়েছিল। ওনারা খুব অল্প সময়ের জন্য বাইরে যেতেন এবং দ্রুতই বাড়িতে ফিরে আসতেন। বাড়ির প্রতিটি দরজা এবং জানালা সবসময় শক্ত করে বন্ধ থাকত। এই সমস্ত বিষয় আমাদের জন্য বেশ অদ্ভুত ছিল। কিছুদিনের মধ্যেই মহল্লার এই পরিবারটিকে নিয়ে নানা রকম গুজব ছড়াতে শুরু করলো। এই বাড়ির ঠিক পাশের বাড়িটা ছিল আমাদের মহল্লার এক ছোট ভাইয়ের। সে একদিন মহল্লার সবাইকে জানালো যে ওই বাড়ি থেকে ছাগলের ডাকের মতো আওয়াজ আসছে। হ্যাঁ, আমি একবার দেখেছিলাম যে ওনারা একটা ছাগল নিয়ে ওই ঘরে ঢুকেছে, যদিও তখন কোরবানির বা ঈদের মৌসুম ছিল না। আমি তখন ভেবেছিলাম হয়তো ওনাদের কোনো পশুপালনের ব্যবসা থাকতে পারে। তখন আমাদের এক বুড়ো দাদু আমাকে বললেন, বাবা, জীবনটা বুঝে চলতে হয়। এই চুল তো আর রোদে সাদা হয়নি। যদি পশুপালনের খামারি হতো, তাহলে কি ওনারা এভাবে একটা ছাগল নিয়ে ঘরে রাখতো? আর কেই বা নিজেদের বসবাসের ঘরে ছাগল রাখে? তুমি তো জানো এই ঘরটা তেমন বড়ও নয়। ওই দাদুর কথাগুলো একদম যুক্তিযুক্ত ছিল। আমি বললাম, আপনার ঘর তো একদম কাছে, আপনি না হয় একবার ওনাদের কাছ থেকে ব্যাপারটা জানার চেষ্টা করুন। তখন তিনি বললেন, ওরা তো কারো সঙ্গেই কথা বলে না, সালামের জবাব পর্যন্ত দেয় না। চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে নিজেদের কাজ সেরে আবার নিঃশব্দে ঘরে ফিরে যায়। যে মানুষ সালামের জবাব দেয় না, আমি তার সঙ্গে কিভাবে কথা বলবো বলতো? ওরা সামনে দিয়ে এমনভাবে চলে যায় যেন কানে কিছুই শোনে না, চোখে কিছুই দেখে না। আমি নিজেও এই বিষয়টা লক্ষ্য করেছিলাম, তাই আমি প্রতিবেশীদের বলেছিলাম, আপনারা ওনাদের উপর কড়া নজর রাখুন, নাহলে বাড়িওয়ালাকে দুবাইয়ে ফোন করে সবটা জানাতে হবে। এখন আমি প্রায়ই বাইক পার্ক করার সময় বা বাইরে থেকে আসা যাওয়ার সময় ওই বাড়িটির দিকে একবার নজর দিই। এই ভেবেছে হয়তো কাউকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখব এবং তার সঙ্গে কথা বলতে পারবো, কিন্তু এমনটা কখনোই হতো না। বাড়িটা সবসময় বন্ধ থাকতো। গলিতে যে ছেলেরা খেলাধুলা করত, সেই বাচ্চারা একদিন বলল যে ওই বাড়ির কেউ ময়লা ফেলে না, আর যখন পরিচ্ছন্নতা কর্মীরা আসে তখন ওনারা সেই পরিচ্ছন্নতা কর্মীদেরও মানা করে দেয়। এটা আমার জন্য বেশ অবাক করার মতো একটা ব্যাপার ছিল। তার মানে হয় ওনাদের বাড়িতে কোনো ময়লাই হয় না, অথবা ওনাদের কোনো পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন পড়ে না। একবার আমাদের এক পরিচ্ছন্নতা কর্মী বলেছিলেন যে ওরা ময়লা আমাদের দেয় না, নিজেরাই কোথাও দূরে ফেলে দিয়ে আসে। আমি জানি না ওদের ময়লার মধ্যে এমন কি থাকে। এইসব কথা শুনে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। আসলে এরা কারা? আমি যেহেতু একজন বাবা, তাই প্রতি সপ্তাহান্তে ছেলেদের নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যেতাম। এমনই এক সন্ধ্যায় আমি ওই দুইজন লোককে একটা পিৎজার রেস্টুরেন্টে দেখেছিলাম।
ওনারা মাস্ক পরে দুজন মেয়ের সঙ্গে বসে কথা বলছিলেন। আমি আড়াল থেকে ওনাদের দিকে নজর রাখছিলাম। ওনারা সেখানে কিছু অর্ডার দিলেন না। সেই দুজন লোক মেয়েদের সঙ্গে খুব নিচু স্বরে কিছু জরুরি কথা সারছিলেন। কথাগুলো কি ছিল তা দূরত্বের কারণে আমি শুনতে পাইনি, কিন্তু আমি দেখলাম মেয়েরা দুটো খাম ওই ছেলেদের হাতে তুলে দিল। ছেলেরা খাম দুটো নিয়ে একটা কাগজে কিছু লিখে সেখান থেকে চলে গেল, আর ওই দুই মেয়ে একটা রিক্সা নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা হলো। আমি আর আমার স্ত্রী পুরো ঘটনাটা নিজেদের চোখে দেখলাম। আমরা যখন ঘটনাটা দেখছিলাম তখন কিছুই বুঝতে পারছিলাম না যে ঠিক কি ঘটছে বা কি নিয়ে চুক্তি হচ্ছে। যাই হোক, সময় কেটে যাচ্ছিল। ওনাদের বাড়িতে আমরা কাউকে আসতে দেখছিলাম না, কাউকে যেতেও দেখছিলাম না। আমরা মহল্লার সবাই মিলে এলাকার মুরব্বীদের অভিযোগ জানালাম। মুরব্বীরা আমাদের বললেন, এমন কোনো অভিযোগ তো নেই যার ভিত্তিতে আমরা ওনাদের বাড়িতে যেতে পারি বা ওয়ার্নিং দিতে পারি। ওনারা একা বাড়ি থেকে বের হয়, একাই ফেরে এবং চুপচাপ থাকে। তাহলে আমরা কি অভিযোগ নিয়ে ওনাদের বাড়িতে যাব? ওনারা আপনাদের সঙ্গে মেশে না বা যোগাযোগ রাখে না। আপনাদের কথাগুলো হয়তো ঠিক, কিন্তু এই সব কিছুর ওপর ভিত্তি করে ওনাদের বাড়িতে গিয়ে তো প্রশ্ন করতে পারি না। আমি তখন দুবাইতে বাড়ির মালিককে ফোন করলাম। বললাম, আপনি এই বাড়ি কাদের কাছে ভাড়া দিয়েছেন? তখন তিনিও সবটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, আমি তো জানি না এরা কারা। আমি তো শেষ মুহূর্তে স্টেট এজেন্টের হাতে বাড়িটা দিয়েছিলাম। তিনি এই বাড়ি ওনাদের হাতে তুলে দিয়েছেন। আমি ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, ভাড়া তো সবসময় চলে আসে। আমি অ্যাকাউন্ট নম্বর চাইলে তিনি বললেন, ভাড়া আমার কাজিনের নগদ অ্যাকাউন্টে আসে, আর ওই এজেন্ট টাকাটা ট্রান্সফার করে দেয়। টাকাটা আমার কাজিনের কাছেই থাকে। তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, ওনারা কি আপনাদের কোনোভাবে বিরক্ত করছে? আমি বললাম, বিরক্ত করার কথা আর কি বলবো। তখন আমি ওনাকে পুরো ব্যাপারটা খুলে বললাম। তিনি বললেন, আমি প্রপার্টি ম্যানেজারের সাথে কথা বলবো, আপনাদের জানাচ্ছি। এরপর একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমার খ্রিশ্চান প্রতিবেশী দৌড়ে আমার কাছে এসে বললেন, রহমান সাহেব, খেয়াল করুন, এদের আমার কাছে মোটেও ঠিক লাগছে না। আমি বললাম, কি ব্যাপার, খুলে বলুন। তিনি বললেন, প্রতিদিন ওনাদের বাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলাকার দূরের একটা ডাস্টবিনে আবর্জনা ফেলে আসে। ওখানকার ইউনিয়ন থেকে জানা গেছে ওনাদের আবর্জনার মধ্যে ছাগলের পচা মাথা আর ছাগলের শরীরের বিভিন্ন অংশ থাকে, যা একেবারেই স্বাভাবিক নয়। ভাবার বিষয় হলো, ছাগলের মাথা এত যত্ন করে ওনাদের বাড়ির বাইরে আবর্জনার স্তূপে কেন ফেলা হচ্ছে? আপনি কি জানেন, ছাগলের মাথা সাধারণত জাদুটোনায় ব্যবহার করা হয়। এদের এখান থেকে সরানোর ব্যবস্থা করুন, না হলে এখানে কারো বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আমার মনে তখন দুটো বড় বিপদের সংকেত বেজে উঠল। আমি তৎক্ষণাৎ মহল্লার সব লোকদের ডেকে একটা জরুরি মিটিং বসালাম। আমরা সবাই মিলে আলোচনা করলাম। তখন পাশের বাড়ির চাচা বললেন, আমার তো আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু এখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেল। এমন কোনো শক্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কিছু বলাও যায় না। তাই আমরা ঠিক করলাম যে আগে অফিসিয়াল কোনো অভিযোগ না দিয়ে আমরা মহল্লার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওনাদের বাড়িতে যাব। আমরা যখন ওনাদের বাড়িতে গেলাম তখন অনেকক্ষণ ধরে দরজায় কড়া নাড়লাম। প্রথমে কেউ দরজা খুলল না, কিন্তু আমরা হাল ছাড়লাম না এবং দরজায় ধাক্কা দিতেই থাকলাম। তখন ভেতর থেকে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম। আমরা বললাম, আপনাদের বাসার পুরুষ মানুষদের বাইরে পাঠান। উনি বললেন, ঘরে কোনো পুরুষ মানুষ নেই। আমি জিজ্ঞেস করলাম, ওনারা কখন আসবেন? উনি বললেন, জানি না কখন আসবে। আমরা সবাই জানতাম সে নির্লজ্জভাবে মিথ্যে কথা বলছে, কারণ ওনাদের বাড়ি থেকে কাউকে আমরা বাইরে বের হতে দেখিনি। আমরা খুব কড়া সুরে ওনাকে জানিয়ে দিলাম এবং ওনাদের কাছে বার্তা পৌঁছে দিলাম যে সন্ধ্যায় যেন ওনারা এলাকার ডিফেন্স পার্টি অফিসে এসে দেখা করে, খুব জরুরি কাজ আছে। কিন্তু সেদিনও ওনাদের কেউ আসেনি। ওই রাতেই হঠাৎ করে আমাদের গলির ট্রান্সফরমারটি পুড়ে গেল। তখন ছিল প্রচণ্ড গরমের মাস, জুন মাস। যাদের বাড়িতে জেনারেটর বা আইপিএস ছিল ওনারা তো বাড়ির ভিতরেই ছিল, কিন্তু যাদের বাড়িতে জেনারেটর বা আইপিএসের ব্যবস্থা ছিল না ওনারা সবাই গরমের কারণে বাইরে বেরিয়ে এসেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই বাড়ি থেকে কেউ বের হলো না। সারা রাত বিদ্যুৎ ছিল না, তবুও ওই বাড়ির পর্দা
এক চুলো সরল না। জানালাও একটু খোলা হলো না। এই ঘটনা আমাদের গলির সবাইকে আরও বেশি চিন্তায় ফেলে দিয়েছিল এবং ওনাদের ওপর আমরা সবাই ভীষণ রেগে গিয়েছিলাম। একদিন আমাদের পাশের বাড়ির মেয়ে রোকসানা সন্ধ্যার সময় বাইরে বেরিয়ে এলো। বাচ্চারা তখন ক্রিকেট খেলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটা লোক ওই বাড়ি থেকে একটা বড় কালো শপিং ব্যাগ হাতে বেরিয়ে এলো। সে বরাবরের মতোই নিজের আবর্জনা ফেলতে যাচ্ছিল। রোকসানার মাথায় তখন কি ভর করলো কে জানে। সে দৌড়ে গিয়ে লোকটার হাত থেকে শপিং ব্যাগটা ছিনিয়ে নিল। লোকটা এই ধরনের আকস্মিক আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। মেয়েটা ব্যাগটা ছিনিয়ে নিল, কিন্তু সে এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে লোকটা তার কাছ থেকে ব্যাগটা কেড়ে নেয়ার কোনো সুযোগই পেল না। খোলা রাস্তায় ক্রিকেট খেলার প্রস্তুতিতে মগ্ন কিছু ছেলে ওনাকে দেখছিল। পুরো মহল্লার ছোট বড় সবাই এই বিষয়টা সম্পর্কে জানত। সবাই জানত কারা এর সঙ্গে জড়িত। হঠাৎ করে এক মহিলা জোরে চিৎকার শুরু করলো। ক্রিকেট ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ছেলেদের হাতে বল ছিল। পরিস্থিতি দেখে ছেলেরা দ্রুত ওই মহিলার দিকে ছুটে গেল। ময়লার ব্যাপারটা ছেলেরাও জানত। ওই মহিলা জোরে চিৎকার করে বলল, এই ব্যাগটা ছেড়ো, এই ব্যাগটা। এই দৃশ্য দেখে ওই লোকটা বুঝতে পারল যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে দ্রুত তার বাড়ির দিকে দৌড়ে গেল এবং দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওই মহিলা চিৎকার শুনে বুঝতে পেরেছিল যে যদি সে প্রতিবাদ করে তাহলে বাচ্চারা ওকে ধরে বেদম মারবে। বাচ্চারা তখন সবাই মিলে শপিং ব্যাগটা ছিঁড়ে ফেলল। শোরগোল শুনে মহল্লার সবাই বাড়ি থেকে বেরিয়ে এলো। সবাই নিজেদের মোবাইল ফোন বের করলো, যেন প্রমাণ থাকে যে শপিং ব্যাগের ভেতরে কি আছে বা কি ছিল। আর শপিং ব্যাগটা ছিঁড়ে যেতেই ভেতর থেকে এত বাজে গন্ধ বের হচ্ছিল যে সবাই নাকে কাপড় চেপে ধরল। ব্যাগ থেকে বের হলো পচা ছাগলের মগজ, যা পচে গলে একাকার হয়ে গেছে। মহল্লার লোকেরা তা দেখে এতটাই রেগে গেল যে ওনারা সেই বাড়িতে হামলা করে দিল এবং দরজায় জোরে জোরে ধাক্কাতে শুরু করলো। তবে ওনাদের মধ্যে একজনও বাইরে বেরিয়ে এলো না। হয়তো ওনারা সবাই ঘরে লুকিয়েছিল অথবা জানালা দিয়ে এই সব ঘটনা দেখছিল। কিছুক্ষণের মধ্যে পুলিশও এসে পৌঁছালো এবং ওনারা নিজেদের চোখে সবকিছু দেখল। দরজায় আবার সজোরে ধাক্কা দেয়া হলো। এবার ভেতর থেকে আবারও একজন মহিলার কণ্ঠস্বর শোনা গেল। সে বলল, কাল আপনারা মহল্লায় মিটিং ঠিক করে নিন। আমার ভাইয়েরা এখন বাড়িতে নেই। মিটিংয়ে ভাইয়েরা এসে যাবে। আপনাদের যা বলার বাড়ির পুরুষদেরকেই বলবেন। আমরা বললাম, আমরা তো বাড়িতে পুরুষের সঙ্গে কথা বলতে এসেছি। তুমি কেন বারবার গেটের কাছে আসছো? ওদের পাঠাও। ওই মহিলা তখন বলল, এই সময় আমি বাধ্য হয়ে এসেছি, কারণ বাড়িতে এখন কোনো পুরুষ নেই। অথচ তার স্বামী আমাদের চোখের সামনেই বাড়িতে ঢুকেছিল। ওই মহিলা কিভাবে এত সহজে মিথ্যা কথা বলছিল আমরা বুঝতে পারছিলাম না। আমরা চেঁচিয়ে বললাম, তোমার স্বামী তো এই বাড়িতেই ঢুকেছে। সে কি উড়ে গেছে নাকি, না অন্য কোথাও চলে গেছে? কিন্তু সে স্পষ্টভাবে সে কথা অস্বীকার করল। এখন বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আপনারা সন্ধ্যায় এসে কথা বলুন। আমরা তখন আর কোনো কিছু করতে পারতাম না। যদি জোর করে কিছু করতাম তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যেত। ওই মহিলা বেশ চালাক ছিল। যদি তেমন কিছু হতো তাহলে ওনারা সব দোষ আমাদের অর্থাৎ পাড়া প্রতিবেশীদের ওপর চাপিয়ে দিত। পাড়ার সবাই এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিল। আমি আবার দুবাইতে ফোন করে বাড়িওয়ালাকে পুরো ঘটনাটা জানালাম। তিনি তখন ওনাদের দেয়া জাতীয় পরিচয়পত্রের একটি কপি চাইলেন, যেন আমরা নিশ্চিত হতে পারি যে এই লোকটাই সেই ব্যক্তি যাকে বাড়ি ভাড়া দেয়া হয়েছিল। এখন এই আইডি কার্ড যাচাই করার পালা। এর উপর যে ঠিকানা দেয়া ছিল সেটি গোপালগঞ্জের। এই কাজটা সকালেই করা সম্ভব ছিল। পরের দিন সকালে আমরা 2-3 জন মিলে প্রপার্টি ডিলারের কাছে গেলাম। তখন তিনিও বেশ চিন্তিত হয়ে উঠলেন। তিনি বললেন, আমাদের কাছে তো দুই পক্ষই চুক্তি করে। আমরা কেবল দুই পক্ষকে মিলিয়ে নিই। কার আচরণ কেমন সেটা তো আমাদের জানার কথা নয়। কিন্তু আমি সন্ধ্যার মিটিংয়ে অবশ্যই আসব। আর আমরা ওনাদের নিজেদের পক্ষ থেকে বাড়ি খালি করার জন্য নোটিশ দিব। আপনারা চিন্তা করবেন না। হ্যাঁ, কিন্তু আমরা কিভাবে চিন্তা না করে থাকতাম? এখানে প্রপার্টি ডিলারেরও কোনো দোষ ছিল না। স্পষ্ট ব্যাপার হলো ওনারা কাউকে ব্যক্তিগতভাবে চেনেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই ওই বাড়ির দরজা একবারও খুলল না। যাই হোক, সন্ধ্যা হলো, সবাই জমায়েত হলো, কিন্তু যাদের সঙ্গে কথা বলার ছিল, যাদের জন্য এই মিটিং রাখা হয়েছিল, ওনারা সবাই উধাও। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। যখন নিশ্চিত হলাম যে কেউই আসবে না, তখন আমরা সবাই মিলে ওনাদের দরজার দিকে এগিয়ে গেলাম। দরজায় বেল বাজিয়ে আমাদের হাত ব্যথা হয়ে গেল, কিন্তু কেউ দরজা খুলল না।
তখন গেট টপকে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। গেট টপকে ভিতরে গিয়ে দরজাটা খুলে দেয়া হলো। সব মহল্লার লোকেরা এবং জেলা পরিষদ সদস্যরা ভেতরে প্রবেশ করলেন, কিন্তু ভেতরে কাউকে পাওয়া গেল না। ঘরের ভেতর থেকে পচা মাংসের এক তীব্র দুর্গন্ধ আসছিল। ভেতরে আমরা যা কিছু দেখলাম তা আমাদের আতঙ্কিত করার জন্য যথেষ্ট ছিল। অদ্ভুত সব জিনিসপত্র দেখে আমরা হতবাক হয়ে গেলাম। দেয়ালের এখানে সেখানে কয়লা দিয়ে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল, সঙ্গে কিছু বিচিত্র চিহ্নও আঁকা ছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে রাতের কোনো একটা সময় ওনারা পেছনের দরজা দিয়ে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। ওনাদের কাছে কোনো মালপত্র ছিল না, তাই ওনাদের জন্য পালানোও খুব সহজ ছিল। ইউনিয়নের লোকেরা আমাদের সঙ্গেই ছিল। ঘরের ভেতরে রান্নাঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে এখানে পড়ে আছে এগুলো। রান্নাঘরের একপাশে কিছু ধারালো ছুরি আর চাপাতি ছিল। রান্নাঘরের ক্যাবিনেটে ছাগলের মাংস ঝুলছিল, যা দেখে মনে হচ্ছিল একদিনের পুরনো, অর্থাৎ ছাগলগুলো এখানেই রান্নাবান্না জবাই করা হতো। একপাশে ছাগলের লিভার, ফুসফুস এবং হৃৎপিণ্ড পড়েছিল। পুরো বাড়িটা খালি ছিল, শুধু রান্নাঘরে 5টা প্লেট আর বিভিন্ন রেস্টুরেন্টের শপিং ব্যাগ পড়েছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই বাড়িতে রান্না হতো না, কারণ প্লেট ছাড়া রান্নাঘরে মাত্র 2টো গ্লাস ছিল। কোনো বাটি বা পাতিল ছিল না, আর কিছুই দেখা গেল না। ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে ঘর থেকে মাত্র 6টা বালিশ পাওয়া গেল। না ছিল কোনো চাদর, না কোনো কাপড়, কিচ্ছু না। সবচেয়ে বড় কথা হলো, যখন ওপরের ঘরটা খোলা হলো, আপনারা বিশ্বাস করবেন না, আমরা সবাই ভয়ে আমাদের চোখ ফিরিয়ে নিলাম, চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিলাম। আমরা চাইনি ওই নোংরা দৃশ্য আমাদের চোখে পড়ুক। সেটা ছিল এক অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য। এমন শয়তানও আমাদের মধ্যে আছে যারা শুধুমাত্র কিছু টাকার জন্য মানুষের হাসি খুশি জীবন নষ্ট করে দেয়। আমার তখন মন চাইছিল ওই লোকগুলো যদি আমার সামনে আসতো, তাহলে আমি ওনাদের সবাইকে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে ঠিক একইভাবে মারতাম, যেভাবে ওনারা ওনাদের জাদুর মাধ্যমে অন্য নিরাপরাধ লোকদের সঙ্গে খেলছিল। ওই ঘরে দেয়ালের বিভিন্ন জায়গায় হুক লাগানো ছিল এবং সেগুলোর ওপর পুতুলগুলোকে ফাঁসির মতো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। প্রতিটি পুতুলের ওপর আলাদা আলাদা নাম লেখা ছিল। কিছু পুতুলে সূঁচ ঢোকানো ছিল, আর কিছু পুতুল তখনও অসম্পূর্ণ ছিল। যেই পুতুলগুলো বানাচ্ছিল সেই হাত দিয়েই সেলাই করে এক পাশে রেখে দিয়েছিল, আর কিছু পুতুলে কেবল তুলা ভর্তি করা বাকি ছিল। এই দৃশ্যটা এমন ছিল যে পরিষ্কার বোঝা যাচ্ছিল ওনারা হঠাৎ করেই সবকিছু ছেড়ে পালিয়ে গিয়েছে, কারণ আমরা ওনাদের আসল চেহারাটা ধরে ফেলেছিলাম। ঘরের আলমারির ভেতর থেকে কিছু লেবু, লবণ, চিনি আর একটা নোটবুক পাওয়া গিয়েছিল, যেখানে কিছু মানুষের নাম এবং ওনাদের শরীরের কোথায় কোথায় কষ্ট দিতে হবে সেই জায়গাগুলোর কথাও লেখা ছিল। আর একটা ছোট কাগজে 4-5টা নাম আর তাদের কাছ থেকে পাওনা টাকার বিস্তারিত বিবরণ ছিল। কারো কাছ থেকে 1.5 লাখ, কারো কাছ থেকে 2 লাখ, কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছ থেকে 5 লাখ। যার যার সামর্থ্য অনুযায়ী রেট ঠিক করা ছিল। আলমারির ভেতর থেকে 1-2টি ছবিও পাওয়া গিয়েছিল, যার মধ্যে একটাতে কারো বুকের ওপর দাগ দেওয়া হয়েছিল। এই সব কিছুর বর্ণনা এমন ছিল যেন চিৎকার করে বলছিল সে এখানে কি ভয়ানক কাণ্ড ঘটত। আমরা সবকিছুর ছবি তুলে বাড়িওয়ালাকে পাঠিয়ে দিলাম, আর তিনিও অবাক হয়ে গেলেন যে তার বাড়িতে এই সব ঘটেছিল। হঠাৎ করে বাড়িওয়ালার কাজিনও এসে পড়লেন। ওনারা সবকিছু নিজের চোখে দেখলেন। পরে জানা গেল ভাড়াটিয়াদের দেয়া আইডি কার্ডটাও নকল ছিল। তাদের ব্যাংকিং অ্যাকাউন্টের নাম্বারটিতেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই নাম্বারটা ব্লক করা ছিল, আর সেই সিম কার্ডটাও কোনো এক মৃত মানুষের নামে রেজিস্ট্রেশন করা ছিল। সবকিছুই নকল, 2 নম্বর। ওই 2 নম্বর লোকদের তাড়িয়ে দেওয়ার পর পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে পুরো ঘরটা পরিষ্কার করানো হলো। বাড়ির মালিকের কাজিন একজন হুজুরকে নিয়ে এসেছিলেন। ওনার পরামর্শে এখানে কোরআন খতম দেয়া হলো, যেন এই ঘর থেকে খারাপ কোনো কিছুর প্রভাব চলে যায়। কিন্তু এই ঘরের ভয় আর আতঙ্ক পুরো মহল্লায় ছড়িয়ে পড়েছিল। তারপর থেকে এই বাড়িটা ফাঁকাই পড়ে রইল, আর আজও সেটা ফাঁকা। এলাকার ইমাম সাহেব প্রায়ই কোরআন পড়ানোর জন্য বাচ্চাদের নিয়ে আসেন, সেখানে পড়াশোনা করান, কিন্তু আমাদের সবার মনে এই বাড়িটার ব্যাপারে একটা ভয় স্থায়ীভাবে বাসা বেঁধে ফেলেছে। না, এই বাড়িটার ভাড়া দেয়া হয় না, এটা বিক্রিও করা হয় না, কারণ সবাই নিজের চোখে সবকিছু দেখেছে। বাড়িওয়ালাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে,
তার অনেক আর্থিক ক্ষতিও হয়েছে, কিন্তু এখন আর কিছুই করার নেই। ওনারা হয়তো এখন অন্য কোনো এলাকায় চলে গেছেন, আর সেখানে আবার টাকার লোভে মানুষের জীবন নিয়ে খেলছেন। এমন লোকদের আল্লাহ ছাড়া আর কেউ ধরে না, কেউ শাস্তি দেয় না। আমাদের সবারই এমন মানুষের হাত থেকে নিরাপদ থাকা উচিত। পরে আমার মনে হলো, আমি সেদিন রেস্টুরেন্টে দুজন মহিলাকে দেখেছিলাম ওই লোকগুলোর সঙ্গে। ওনারা নিশ্চয়ই কারো ওপর কালোজাদু করানোর জন্য বা কোনো কিছু ডিল করার জন্য ওই ব্যক্তিদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এমন জঘন্য মানুষেরা সাধারণ মানুষের ছদ্মবেশে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। ওনারা আমাদের ক্ষতি করেন, আর সেই ক্ষতির ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করেন, অর্থাৎ যত বড় ক্ষতি তত বড় দাম। আল্লাহ আমাদের এমন মানুষ আর এমন কুদৃষ্টি থেকে রক্ষা করুন। এই বলে রহমান সাহেব তার ঘটনা শেষ করেছেন। ধৈর্য নিয়ে কষ্ট করে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা শুনলেন এতক্ষণ। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এবারে যে ঘটনায় যাব সেই ঘটনাটি আমাদের জুনায়েদ হুজুরের। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা প্রচুর সাড়া দিয়েছেন। এই ঘটনাটি আপনারা বারবার চেয়েছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন বলছিলাম গাজীপুরের কোনো একটা জায়গা থেকে। আজ আবারও জুনায়েদ হুজুরের নতুন একটা ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঘটনায় ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাসেল ভাই, ঘটনাটি শুরুর আগে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। আপনি 5 ভাগের মাঝবান এপিসোডে প্রশ্ন করেছিলেন আমি জিনকে কি রূপে দেখি বা তারা আমার সামনে কোন রূপে আসে। উত্তরটা হলো আলোকিত একটি লম্বা অবয়ব। আলোর কারণে চোখ খোলাই যায় না, অথবা আপনজনের রূপে কিংবা বেড়ালের রূপে আমার সামনে আসে, মিষ্টি সুরে কথা বলে। যাই হোক, ফিরে আসি ঘটনায়। জুনায়েদ হুজুর আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই বলার চেষ্টা করছি। বলছেন জুনায়েদ হুজুর। অন্ধকার একটি রাতে আমি কোনো এক কাজে পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলাম। নিজ গ্রামে 2টি গ্রামের সীমানায় কেন্দ্রীয় কবরস্থান। এই কবরস্থানে সব ধরনের মানুষকে কবর দেয়া হয়। ওই কবরস্থানকে ঘিরে অনেক ঘটনা। তো আমি কবরস্থানের সীমানার কাছাকাছি চলে আসলাম। একাই হাঁটছি। রাস্তার একটি কুকুরকেও দেখা যাচ্ছে না। কবরস্থানের মূল গেইটে পৌঁছাতেই আমার শরীর ভার হয়ে যায়। হঠাৎ কোথা থেকে একটি কালো কুচকুচে কাক এসে থাবা মেরে আমার টুপিটা নিয়ে চলে যায় কবরস্থানের ভেতরে। এইবার আমি কবরস্থানের দিকে মুখ ফেরাই। দেখতে পাই কবরস্থানের ঠিক মাঝখান থেকে একটি আলো ভেসে আসছে। আমার আগ্রহ বেড়ে যায়। হঠাৎ ইসমাইল আমার কানে কানে বলে ওঠে, হুজুর, ভেতরে যাবেন না, ভেতরে শুধু মোহ। যদি একবার প্রবেশ করেন আপনার সাথে আমি প্রবেশ করতে পারবো না। হঠাৎ কবরস্থান থেকে একটি মিষ্টি আওয়াজ আমার কানে ভেসে আসে। আমি ইসমাইলের কথার তোয়াক্কা না করে কবরস্থানে প্রবেশ করলাম। মনে হচ্ছিল কোনো একটা কিছু আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেই মিষ্টি সুরের দিকে। হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে যাই। একটি গর্তের মধ্যে গিয়ে পড়ি। তখন আমার মোহ ভেঙে যায়। দেখতে পাই একটি পুরনো ভাঙা কবর। হঠাৎ আমার হাতে শক্ত একটা কিছুর স্পর্শ লাগলো। টান দিতেই দেখি
একটি হাড়। আমি ভয়ে কেঁপে উঠলাম। হঠাৎ কবরের সামনে থেকে কর্কশ কণ্ঠে কেউ বলল, কিরে, তুই আমার ঘরে কি করিস? বুঝেছি, আজ তোকে বলি দেয়া হবে। আমি কিছু বুঝতে পারছিলাম না। কে আবার বলি দেবে আমাকে? এবার আমি মনে সাহস সঞ্চার করে বিসমিল্লাহ বলে কবর থেকে এক লাফে উঠে আসি। কিন্তু রাত যত বাড়ছে ততই অন্ধকার হচ্ছে। আকাশের দিকে তাকাতেই বুঝতে পারলাম আজ অমাবস্যার রাত। হায় আল্লাহ, এ আমি কি বিপদে পড়লাম! দিক বিদিক হয়ে আমি ছুটতে শুরু করি, কিন্তু কবরস্থান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আবার একটি গর্তে পড়ে যাই। হঠাৎ সেই শোনা পুরনো কর্কশ কণ্ঠস্বরটা আবারও ভেসে আসে। কিরে, আর কত দৌড়াবি? দৌড়ে কোনো লাভ নেই। আসলেই আমি আবার সেই স্থানেই চলে এসেছি। উপায় না পেয়ে আমি আবার কবর থেকে বের হয়ে আসি। সারা শরীরে রক্তের দাগ। হঠাৎ একদল কাক উড়ে এসে আমার মাথার উপরে কা কা আওয়াজ শুরু করলো। আমি আমার কান ধরে বসে পড়ি, মনে মনে আল্লাহকে স্মরণ করি। সেই মুহূর্তে আমার মনে কোনো দোয়া আসছিল না। হঠাৎ আমার কানে সেই মিষ্টি সুর ভেসে উঠল। আমি যেন আবার বিমোহিত হয়ে ছুটে চললাম সেই আওয়াজের দিকে। কতক্ষণ যে হেঁটেছি আমার মনে নেই। হঠাৎ আমি লাফ মেরে উঠি। আমার মোহ ভেঙে যায়। দেখতে পাই এক ৮০-৯০ বছর বয়সী লোক বসে বসে কি যেন বিড়বিড় করছে। আমাকে দেখে নারী আর পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, কিরে জুনায়েদ, আমাকে চিনতে পেরেছিস? সেই ৫ বছর আগে আমাকে অপদস্থ করে ৭ মোহের বাদশার হাতে তুলে দিয়েছিলি। আমি বলেছিলাম আমি ফিরে আসব। দেখ, আমি আমার কথা রেখেছি। আমি ফিরে এসেছি। এখন তুই সহ তোর গ্রামবাসীদের জীবন আমি জাহান্নামে পরিণত করব। সে অট্ট হাসিতে মেতে উঠল। তার এই পৈশাচিক হাসি পুরো কবরস্থানের মধ্যে প্রতিফলিত হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? আমি চিনতে পারলাম না। আমাকে ভুলে গেছিস? আমি হলাম সামাদ জাদুকর। তুই কিভাবে ফিরে আসলি? তোকে তো ৭ মোহের বাদশা সমুদ্রের মাঝখানে বন্দি করে রেখেছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কে এই সামাদ জাদুকর যাকে ৭ মোহের বাদশা বন্দি করেছিল। তাহলে আমাদের ফিরে যেতে হবে অতীতের ৫ বছর আগে। তো চলুন অতীতের ছেঁড়া পৃষ্ঠাটি আর একবার উল্টাই। সময়টা তখন শীতকাল। গ্রামের মানুষরা নিশ্চিন্তে তাদের দিন অতিবাহিত করছে। কিন্তু একদিন এক মুসাফির আসে আমাদের গ্রামে। জীর্ণ শীর্ণ অবস্থা তার। দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে কিছু খায়নি। তো গ্রামের দক্ষিণ দিকে আমাদের হিন্দু সম্প্রদায় মানুষদের একটি বিরাট বট গাছ ছিল। তারা সেই বট গাছে বিভিন্ন ধরনের মানত করত। তো সেই মুসাফির ওই বট গাছটিতে গিয়ে আশ্রয় নিল। তার এই খারাপ অবস্থা দেখে হিন্দু ভাই বোনেরা কিছু খাবার দিয়ে যেত। এভাবে ২ দিন কেটে গেল। কিন্তু ৩ দিনের মাথায় একটি ২ বছরের বাচ্চা পানিতে পড়ে যায়। পানি থেকে তুলে সবাই দেখতে পেল সে আর শ্বাস নিচ্ছে না। তার মানে সে মারা গেছে। হঠাৎ সেই মুসাফির এগিয়ে এসে বাচ্চাটির পিঠে সজোরে আঘাত করে আর বাচ্চাটি চিৎকার করে কেঁদে ওঠে। বাচ্চাটি ছিল হিন্দু পরিবারের। এই দেখে গ্রামের সব হিন্দুরা ওই লোকটাকে পুজো করতে শুরু করে। ওই মুসাফির আমাদের মুসলিমদের মধ্যেও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। আমি চিন্তায় পড়ে যাই। তো একদিন রাতে আমার জিনদের সাথে আলোচনায় বসি। ইসমাইল বলে উঠল, হুজুর, জানি আপনার মনে একটাই প্রশ্ন, মৃত বাচ্চাকে কিভাবে জীবন্ত করা সম্ভব। কিন্তু হুজুর, আমি যদি বলি সম্ভব, কিভাবে? এ তো অনেক সহজ। যদি বাচ্চাটি মারাই না যায় তাহলে তাকে বাঁচানো যাবেই। আমি বুঝতে পারছি না, ঠিক করে বলো। মনে হচ্ছে
আমাদেরকে দেখানো হয়েছে বাচ্চাটি মৃত। ওই যে মুসাফির, আসলে সে একজন কালো জাদুকর। মানুষের বিশ্বাস অর্জন করার জন্য পুরো ঘটনাটিকে সে সাজিয়েছে। বাচ্চাটি পুকুরে পড়ার পর সেই লোকের জিনেরা বাচ্চাটির হৃদস্পন্দন কমিয়ে আনে। ফলে সে শ্বাস নিচ্ছিল, কিন্তু খুব ধীরে। মনে হয়েছিল সেই বাচ্চাটি মারা গিয়েছে। ও, তাহলে এই ঘটনাটি সম্পূর্ণ সাজানো। কিন্তু সেই লোকটি আমাদের গ্রামে এসে এইসব ঘটনা কেন করছে? আসলে হুজুর, তার 1400 প্রাণ চাই। সে 1400 প্রাণের রক্ত একটি পাত্রে নিয়ে তার শয়তানকে উপহার দেবে। ফলে সেই পৃথিবীর সবচেয়ে বড় কালো জাদুকর হয়ে যাবে। আর সবচেয়ে খারাপ খবর এই যে সে 600 মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। সে মোট 90টি গ্রাম ঘুরেছে, আর তার জিনের মাধ্যমে এমনভাবে মানুষদের হত্যা করেছে দেখলে মনে হবে স্বাভাবিক মৃত্যু। এইবার আপনার গ্রামের দিকে নজর দিয়েছে। এই গ্রাম থেকে সে 25টি প্রাণ নেবে। তার মধ্যে আজকে একজনের নিতে গিয়েও নেয়নি। এখন উপায় কি? হঠাৎ বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসলো। আলোচনা ছেড়ে বাইরে বের হয়ে আসি। আব্বার কাছ থেকে জানতে পারি গ্রাম প্রধানকে সাপে কামড় দিয়েছে আর সে মারা গিয়েছে। হুজুর, সে তার প্রথম শিকার করে ফেলেছে। আমি পুনরায় আলোচনায় বসি। এখানে এর হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? ইসমাইলকে জিজ্ঞেস করি। ইসমাইল কোনো উত্তর দিতে পারে না। এভাবেই 3 দিন কেটে যায়। 3 দিনে গ্রামে আরো 2 জনের মৃত্যু হয়েছে। একজন পানিতে পড়ে, আরেকজন গাছ থেকে পড়ে। আর প্রত্যেক মৃত্যুর পর বেশ খানিকটা রক্ত ওই পুরনো বট গাছে পাওয়া গেছে। আর ওদিকে সেই লোকটি হাতের খেলা দেখিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করছে। মানুষজন কাজ ছেড়ে দিয়ে সারাদিন ওই লোকের পায়ের কাছে পড়ে থাকে। শুধু হিন্দুরাই নয়, মুসলমান 2টি পরিবারের ওপরও এই আসর পড়েছে। সে বিভিন্ন ধরনের জাদু দেখাতো। বেড়ালকে সাপ বানিয়ে ফেলতো, বটগাছের নিচে হাত দিয়ে টাকা বের করে আনতো, আরো কত কি। তো এই সব দেখে গ্রামের সব মসজিদের ইমাম সাহেবেরা চিন্তিত হয়ে পড়েন। তো একদিন ইমাম সাহেবেরা সহ গ্রামের বিজ্ঞ লোকেরা আমার বাড়িতে এসে এই সমস্যার সমাধান চান। প্রথমে আমি রাজি হইনি, কারণ একে সরানো এত সহজ নয়। কিন্তু তাদের জোড়াজুড়িতে কিছুদিন সময় চেয়ে নেই। রাতে আমার 7 রত্নের সাথে আলোচনায় বসি, কিন্তু সময় পার হয়ে যায়। কয়েক সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা আলোচনা চলতেই থাকে, সমাধান হচ্ছিল না। হঠাৎ আলিফ বলে উঠল, আচ্ছা, এই লোক এমন কেন যাকে পরাজিত করতে এত আলোচনা করতে হয়? সে কি কোনো রাজা, বাদশা নাকি? আমি বললাম, 1 মিনিট, তুমি কি বলতে চাও? বলছি, সে কি কোনো বাদশা নাকি? ঠিক, সমাধান পেয়ে গেছি। ইসমাইল বলল, হুজুর, কি সমাধান পেয়েছেন? আরে, আমরা তো 7 মোহের বাদশার কথা ভুলেই গিয়েছি। তিনি তো পারেন এই সমস্যার সমাধান করতে। আমার এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। ইসমাইল বলে, আপনার মাথা ঠিক আছে? মনে নেই গতবার কি হয়েছিল? তাকে আর বিরক্ত যেন না করা হয়। কিন্তু ইসমাইল, এছাড়া আর কোনো উপায় দেখছি না। যদি তোমার কাছে কোনো সমাধান থাকে দাও। প্রথম থেকে ইসমাইল ইতস্তত করলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়। আসলে 7 মোহের বাদশাকে সে প্রচণ্ড ভয় পায়। যাই হোক, 7 মোহের বাদশাকে ডাকার জন্য সেই আমলটি করা হয় এবং রাত 2টার দিকে আমরা আমল করি। এই ঘটনায় 7 মোহের বাদশার প্রসঙ্গটি আবারও এসেছে। আপনারা জানেন যে এই পুরো প্রক্রিয়াটি আমরা আগেও বলেছি, সুতরাং আমি ওই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। 7 মোহের বাদশা চলে যাওয়ার পর গ্রামবাসীদের নিয়ে আমি সামাদ জাদুকরের ডেরায় পৌঁছাই। ওই জাদুকরের জিনদের আমার জিনেরা নানান রকম ভাবে আয়ত্তে নিয়ে আসে, আর আমরা জাদুকরকে পেটাতে পেটাতে মেঘনা নদীতে ফেলে দেই। পরবর্তীতে জানতে পারি 7 মোহের বাদশা তার অধীনে থাকা জিনদের মাধ্যমে সাগরের ঠিক মাঝখানে তাকে বন্দী করে রেখেছে, যাতে সে আর খারাপ কাজ করতে না পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সময় এসেছে অতীতের পৃষ্ঠাটি বন্ধ করে বর্তমানে ফিরে আসার। সামাদ জাদুকর রহস্যের হাসি হেসে বলে উঠল, তুই যে আমার জিনদের সমুদ্রের মাঝখানে ফেলে দিয়েছিলি। এক মাছ ধরার জালে সেই কাঁচের বোতলটি উঠে আসে, আর বোতল খুলতেই আমার জিনেরা মুক্ত হয়ে ওই দ্বীপ থেকে উদ্ধার করে। এখন তোর কি হবে তুই ভেবে দেখ।
তুই আমার কিছুই করতে পারবি না। তোর ধ্বংস হবে ইনশাল্লাহ, আমার হাতেই হবে। এইবার তার হাসি থেমে যায়, তার চোখ রক্তবর্ণ ধারণ করে, গলা থেকে গড় গড় আওয়াজ বেরোতে শুরু করে, তার পেছন থেকে কালো দুটো অবয়ব আমার দিকে আসতে শুরু করে। আমি মনে মনে ইসমাইলকে স্মরণ করছিলাম, কিন্তু তার কোনো দেখা পাচ্ছিলাম না। হঠাৎ দেখতে পাই কালো জাদুকরের সামনে দুটি বড় পেয়ালা রাখা, আর পেয়ালা দুটোতে রক্ত। সেই পেয়ালা থেকে তীব্র বাজে গন্ধ আসছে। সে অবয়ব দুটি এক নিঃশ্বাসে সেই রক্ত পান করে। এই দেখে আমি আর সহ্য করতে না পেরে সেখানেই বমি করে দেই। এইবার আস্তে আস্তে শব্দ আমনে পড়ছিল। আর দেরি না করে কবরস্থান থেকে এক মুঠো মাটি নিয়ে আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিয়ে ওই মাটি দুই অবয়বের দিকে ছুঁড়ে মারি। এক চিৎকার দিয়ে অবয়ব দুটো উধাও হয়ে যায়। ঘন কালো অন্ধকার, কবরের মধ্যে কেবল আমি আর সামাদ জাদুকর। আশেপাশে থেকে প্যাঁচার ডাক ভেসে আসছিল। হঠাৎ পেছনে ফিরে দেখতে পাই 7 রত্নরা আমার দিকেই আসছে, সাথে রয়েছে গ্রামবাসী। এবার আমি কালো জাদুকরকে বলি, কিরে এখন কোথায় পালাবি? কালো জাদুকর রেগে আগুন হয়ে গিয়েছে। এক লাফে আমার সামনে এসে আমার হাত কামড়ে ধরে। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয়েছিল আমার মনে নেই। সকালে আমি নিজেকে আমার বাড়ির বিছানায় আবিষ্কার করি। হাত পায়ে প্রচণ্ড ব্যথা, কিন্তু কামড়ানোর কোনো দাগ নেই। আমি ইসমাইলকে জিজ্ঞেস করি কি হয়েছিল। ইসমাইল বলল, আপনাকে বারবার মানা করার পরেও আপনি সেই কবরস্থানে ঢুকে পড়েছিলেন। তাই দেরি না করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সব খুলে বলি। তারপর তিনিই গ্রামবাসীদের একজোট করে কবরস্থানে নিয়ে আসেন। প্রায় 4 ঘন্টা আপনাকে খুঁজেছি, কিন্তু পাইনি। যেই ফজরের আজান দেয়া হলো, তখনই দেখি আপনি কবরস্থানের ঠিক মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। তারপর ধরাধরি করে আপনাকে বাড়ি নিয়ে আসা হয়। এখন বলুন তো কি হয়েছিল? আমি তাদেরকে সব ঘটনা খুলে বলি। এবার হুদ বলল, হুজুর, তাহলে তো সমস্যা। যেহেতু সামাদ জাদুকর ফিরে এসেছে, প্রতিশোধ না নিয়ে সে ফিরবে না। এরপর কেটে যায় 1 মাস। সামাদ জাদুকরের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই তার কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু ঘটনাটি কেবলমাত্র এখান থেকে শুরু হলো। তো রাসেল ভাই, একটি বিশেষ কারণে 15 দিনের জন্য অন্য একটি জায়গায় যাচ্ছি, তাই ঘটনাটি সম্পূর্ণ করতে পারলাম না। কিন্তু ইনশাল্লাহ একটু দেরি হলেও বাকি অংশটুকু লিখে পাঠাবো। সকলেই এটার 2য় পর্বের জন্য অপেক্ষা করবেন আশা করি। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আরও একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই। জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আজকে যে ঘটনাটি আমি বলতে চলেছি তা হলো আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। রাসেল ভাই, আমি একজন সৌদি প্রবাসী, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনাটা বলা সম্ভব না। আশা রাখি যদি আপনাদের কাছে প্রচারযোগ্য মনে হয় তাহলে আপনি আপনার মতো করে ঘটনাটি লিসেনারদের শোনাবেন। আমি একটু বলে রাখি, আপনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই শোনাবো। অন্য কোনোভাবে শোনানোর কোনো উপায় আমার কাছে নেই। আমি যেহেতু গল্পও বলি না বা ঘটনা আমি বলি না, আমি পড়ে শোনাই, সুতরাং আপনার লেখাটাই আমি পড়ে শোনাচ্ছি। চলে যাচ্ছি ঘটনায়। তখন আমি খুব ছোট, মোটামুটি সব কিছু বোঝার মতো একটা বয়স। তখন
তখন আমি প্রায় সময়ই আমার ফুফাতো ভাইদের বাসায় যেতাম আর বেড়াতাম 2-4 দিন করে, কারণ সেই ফুফাতো ভাইয়ের মা আমার খুবই পছন্দের একজন ফুপু। তো রাসেল ভাই, আর কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2013 বা 2014 মাঝামাঝি। আর হ্যাঁ, সেই ফুফাতো ভাইয়ের কাকার নাম ইকবাল। ইকবাল কাকার পেশা ছিল মাছ ধরা। সে প্রতিদিন বিকেলে তাদের গ্রামের বিলে জাল ফেলে আসতো আর ভোর হওয়ার সাথে সাথেই চলে যেত সেই জাল থেকে মাছ আনার জন্য। যেই দিনের ঘটনা, সেই দিনটি ছিল শুক্রবার, আর সেই দিনই আমার পরিবার সহ আমরা সবাই যাই সেই ফুফাতো ভাইয়ের বাড়িতে। আর ইকবাল কাকা আমাদের খুব পছন্দ করতেন, তাই আমাকে দেখে বললেন, ভাতিজা চলো নদীতে যাই, মাছ ধরার জন্য জাল রাখবো নদীতে, বাড়িতে এসে তোমাদের সাথে জমিয়ে গল্প করব। বরাবর আমি রাজি হয়ে গেলাম। চলে গেলাম সেই বিলে। বলে রাখা ভালো যে সেই বিলের এক পাশে ছিল একটা নিম গাছ, আর গাছটার পাশে একটা কবর। তো আমরা যখন বিলের কাছে গেলাম তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা। যাই হোক, নদীর কাছাকাছি যখন আমরা পৌঁছালাম তখন হঠাৎ আমার চোখ গেল সেই নিম গাছের দিকে। সেদিকে চোখ পড়তেই দেখতে পেলাম নিম গাছের নিচে বলের মতো 5 থেকে 7টা কি যেন পড়ে আছে। আমি ইকবাল কাকাকে বললাম, কাকা দেখো তো, গাছের নিচে বলের মতো কি যেন পড়ে আছে। সে দেখে বলল, চলো গিয়ে দেখি ওগুলো কি। যখন গাছটার কাছে গেলাম, গিয়ে দেখি 7টা তরমুজ পড়ে আছে। অবাক করা বিষয় হলো, গাছটার আশেপাশে না ছিল কোনো কৃষক, না ছিল কোনো মানুষ। আগেই বলেছি, আমরা আস্তে আস্তে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, সবাই যার যার বাড়িতে চলে গেছে। যাই হোক, আশেপাশে কে ছিল বা ছিল না, ওইদিকে ইকবাল কাকা মন না দিয়ে মহা আনন্দে তিনি মেতে ওঠেন আর আমায় বলেন, ভাতিজা দেখি বিশাল বিশাল 7টা তরমুজ। আমি খুশিতে মেতে উঠি আর বলি, চলো এগুলো বাসায় নিয়ে যাই। যখন আমি বললাম চলো এগুলো বাসায় নিয়ে যাই, তখন ইকবাল কাকা আমাকে বললেন, ভাতিজা চলো আগে একটা ভেঙে খেয়ে নেই, তারপর না হয় বাসায় নিয়ে যাব। ইকবাল কাকা একটা তরমুজ ভাঙলেন আর আমায় কিছু অংশ দিলেন খেতে। তবে একটা মজার বিষয় হলো, তরমুজটা ছিল অত্যন্ত মিষ্টি আর খুব রসালো। ভালোই লাগছিল, দুজনে তৃপ্তি সহকারে খেলাম। আর সেই সঙ্গে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে একবারের জন্যও মনে নেই আমাদের। আর যেহেতু আমি অতটা বড় ছিলাম না, তাই ভয়ে ভয়ে কাঁপা কাঁপা স্বরে কান্নারত অবস্থায় বলতে লাগলাম, ইকবাল কাকা চলো বাড়িতে যাই, আমার খুব ভয় লাগছে। আমার এমন কান্না দেখে ইকবাল কাকা অভ্যস্ত। হাসতে হাসতে বললেন, আরে এত বড় ছেলে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। এই বলে তিনি নৌকা থেকে একটা বড় বস্তা নিয়ে আসলেন, আর সেই বস্তায় করে বাকি 6টা তরমুজ নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, যখন আমরা বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন প্রায় রাতের খাবারের সময় হয়ে গিয়েছে। আমি চলে গেলাম খাওয়া দাওয়া করতে, আর ইকবাল কাকাও চলে গেলেন তার ঘরে। এতটুকু পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, এর মাঝে কোনো রকমের কোনো সমস্যা হয়নি। একটা সময় আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উঠোনে এসে বসলাম গল্প করার জন্য। তখন ইকবাল কাকাও বসে আছেন আমাদের মাঝে। ইকবাল কাকা পরীদের নিয়ে গল্প বলতে লাগলেন, আর আমি খুব মনোযোগ দিয়ে তার গল্পগুলো শুনতে লাগলাম আর চলে যেতে লাগলাম গল্পের রাজ্যে। ঠিক এমন সময় আমার ফুফাতো ভাই একটা তেলের পিঠা খেতে খেতে এসে বলল, কাকা মামানি আর মা পিঠা বানাচ্ছে, তোমায় বলেছে পিঠা খাওয়ার জন্য। হ্যাঁ, তখন আমার মা, আমার কাকি এবং আমার ফুপু পিঠা বানাচ্ছিল। যাই হোক, আমরা তখন ইকবাল কাকাকে বলতে লাগলাম, কাকা গল্প শেষ না করে কিন্তু যাওয়া যাবে না, আগে গল্প শেষ করো, তারপর পিঠা খেতে যাবে। যখন সবাই এমনভাবে বলতে লাগলাম তখন আমি একটা বিষয় খেয়াল করলাম যে আমরা এতগুলো মানুষ ইকবাল কাকাকে এতক্ষণ ধরে যা যা বলছিলাম সে কিছুই মন দিয়ে শোনেনি, কারণ তার নজর ছিল আমার ফুফাতো ভাইয়ের হাতের পিঠার দিকে। যখন আমি দেখছি আমার কথায় তিনি কোনো সাড়া শব্দ করছেন না, তখন আমি হাঁটু ধরে বললাম, কাকা পিঠা খেতে পারবে, আগে আমাকে গল্প শোনাও। তখন সে আমার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলল, আগে পিঠা খাবো তারপর গল্প বলবো। যখন সে আমার দিকে তাকালো, এমনভাবে তাকালো তার চোখগুলো যেন আগুনের মতো জল জল করছিল এবং তার মুখ থেকে তরল জাতীয় পানি পড়ছিল।
ইকবাল কাকাকে এমন অবস্থায় দেখে বাকি সবাই সহ আমরা চিৎকার দিয়ে উঠলাম এবং যে যার ঘরে চলে গেলাম। আমি আগেই বলেছিলাম মোটামুটি বোঝার বয়স ছিল তখন। আমি ইকবাল কাকার হঠাৎ এমন পরিবর্তন দেখে আমার মাকে সবকিছু বলতে যাব, ঠিক তখনই আমার ফুপা বাজার থেকে আসলেন আর বললেন, এদিকে আসো, তোমাদের জন্য বাজার থেকে কি কি নিয়ে এসেছি দেখো। তখন আমি ফুপার কাছে চলে যাই আর ভুলেই যাই কিছুক্ষণ আগে কি ঘটেছিল। যাই হোক, এর পরের ঘটনা বলছেন আমার মা। যখন ইকবাল কাকা আমাদের কাছ থেকে রান্নাঘরে যান পিঠা খাওয়ার জন্য, তখন তিনি স্বাভাবিকই ছিলেন। রান্নাঘরে গিয়ে আমার কাকিকে বললেন, ভাবি পিঠা দেন, পিঠা খাবো। তখন কাকি বলেন, ভাই একটু অপেক্ষা করেন, গরম গরম পিঠা দিচ্ছি। তখন কাকা কাকির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, অপেক্ষা করতে পারবো না, আমাকে এখনই পিঠা দিতে হবে, এখনই লাগবে। তার এই আচরণে কাকি একটু অবাক হন। সঙ্গে সঙ্গে ইকবাল কাকা ঘুরে যান আমার ফুপুর দিকে। তখন ফুপুকে ইকবাল কাকা বলতে লাগলেন, ভাবি পিঠা দেন, পিঠা খাবো। তখন ফুপু বললেন, এই হয়ে গেল বলে, ইকবাল গরম গরম পিঠা তোমার ভাইয়ের জন্যও নিয়ে যাও, আর তুমি তোমার ভাই একসঙ্গে বসে খাও। এটা শুনেই ইকবাল কাকা রাগান্বিত স্বরে বলে উঠলেন, কাউকে দিতে পারবো না, সব পিঠা আমি নিজে খাবো। এই বলেই আমার মার দিকে গেলেন এবং গড় গড় করে বলতে লাগলেন, ভাবি পিঠা দেন, পিঠা খাবো। যদিও আমার মা প্রথম থেকেই তার এই ধরনের আচরণ লক্ষ্য করছিলেন, তাই বেশি কথা না বাড়িয়ে আগে বানানোর পিঠার বোলটা তার সামনে দিয়ে দিলেন। পিঠার বোলটা হাতে পাবার সঙ্গে সঙ্গে ইকবাল কাকার মুখটা যেন হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি হাসতে হাসতে আমার মাকে বলতে লাগলেন, ভাবি জানেন, আমি না অনেক দিন পিঠা খাই না, আজ পেট ভরে খাবো। তিনি পিঠা খেতে শুরু করলেন। এদিকে আমার কাকি আর ফুপু তো পুরোই অবাক। যাই হোক, সবাই ভয়ে ভয়ে পিঠা বানাচ্ছে, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। হঠাৎ ইকবাল কাকা কান্নারত অবস্থায় বলে উঠলেন, ভাবি জানেন, ওরাও না অনেক দিন পিঠা খায় না, দেখেন দেখেন কিভাবে তাকিয়ে আছে। এই বলেই ইকবাল কাকা আবার কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, ভাবি তাদের পিঠা দিলে আমার আবার কম হয়ে যাবে, আর যদি না দেই তাহলে সর্দারের কাছে বিচার দেবে। কি করি বলুন তো, কি একটা মুশকিল। ইকবাল কাকার এই অবস্থা দেখে আমার কাকি রান্নাঘরেই সেন্সলেস হয়ে যান এবং আমার ফুপু আর মা সাথে সাথে রান্নাঘর থেকে বের হয়ে ঘরে চলে যান এবং আমার ফুপাকে সবকিছু বুঝিয়ে বলেন। ফুপা সহ সবাই আবার রান্নাঘরে যায়। তখন দেখে আমার কাকি মাটিতে পড়ে আছে আর ইকবাল কাকাকে কোথাও দেখা যাচ্ছে না। তখন সাথে সাথেই আমার কাকিকে ঘরে নিয়ে যাওয়া হয় এবং সারা বাড়ি তন্ন তন্ন করে ইকবাল কাকাকে খোঁজা হয়, কিন্তু কোথাও তার সন্ধান মেলে না। তখন সবাই বাড়ির আশেপাশে তাকে খুঁজতে বের হয় এবং এলাকার সব মসজিদে মসজিদে অ্যানাউন্সমেন্ট করে দেয়া হয়। যখন পুরো এলাকা জুড়ে তাকে কোথাও পাওয়া যায় না, তখন আমার ফুপা সহ বাকি সবাই বলে, এখন আর খুঁজে লাভ নেই, দিনের বেলা সবাই মিলে খুঁজতে হবে। যখন সবাই বাড়ি পৌঁছায় তখন প্রায় মধ্যরাত। সবাই চিন্তামগ্ন। ঠিক তখনই বাড়ির পাশের পুকুর থেকে একটা শব্দ আসে। শব্দ শুনে যখন আমার ফুপা পুকুরের দিকে যান, ঠিক তখন দেখতে পান এক লোমহর্ষক দৃশ্য। ফুপা দেখেন কালো একটা ছায়া ইকবাল কাকাকে একবার পানিতে ফেলছে, আরেকবার পানি থেকে হ্যাঁচকা টান মেরে তুলছে। এমন লোমহর্ষক দৃশ্য দেখে আমার ফুপা চিৎকার দিয়ে ওখানেই সেন্সলেস হয়ে যান। তার চিৎকার শুনে বাকি সবাই গিয়ে দেখে আমার ফুপা পুকুরের পাড়ে সেন্সলেস অবস্থায় পড়ে আছেন এবং ইকবাল কাকার মাথা পুকুরের পানির নিচে আর পা দুটো পানির ওপরে। এইভাবে সে পুকুরে পড়ে আছে। সাথে সাথে ইকবাল কাকার বড় ভাই সহ আরও দুজন ইকবাল কাকাকে পানি থেকে এবং আমার ফুপাকে পাড় থেকে বাড়ির উঠোনে নিয়ে আসেন। যখন আমার ফুপার জ্ঞান ফেরে তখন তার কাছ থেকে সব ঘটনা জানা যায়। পুকুরের পাড়ে তিনি কি হয়েছিল বলেন। সবাই সবকিছু শুনে সঙ্গে সঙ্গে এলাকার এক কবিরাজকে নিয়ে আসে এবং সেই রাতেই ইকবাল কাকার ওপর জিনকে হাজির করানো হয় আর তাকে জিজ্ঞেস করা হয় যে এই অবস্থা কে করেছে। তখন জিনটি বলে, আমাদের তরমুজও নিয়ে এসেছে, এখন আমি ওকে নিয়ে যাব। তখন কবিরাজ জিনকে বলে, এই তরমুজ যে তোদের ছিল তা সে জানতো না, যদি সে জানতো তাহলে তরমুজ আনতো না। এখন কি আর করার আছে, তুই ক্ষমা করে দে। জিন মানতে নারাজ।
সে কবিরাজের সাথে এক পর্যায়ে তর্কে লিপ্ত হয়ে যায় এবং বলে, তুই যাই কিছু বলিস না কেন, আমি তাকে নিয়ে যাব, তার ভুলের শাস্তি তাকে পেতে হবে। অনেক তর্কের পরে একটা সময় সেই জিনটাকে রাজি করানো হয় এবং যে বাকি 6টা তরমুজ আছে সেই 6টা তরমুজ সহ একটা খাসি ওই বিলের কাছে নিম গাছের নিচে কালকে বিকেলে ঠিক সন্ধ্যা হওয়ার আগে ইকবাল কাকাকে দিয়ে আসতে হবে এমন শর্ত দেয়া হয় এবং আসার সময় পেছনে ফিরে তাকানো যাবে না। তার পরের দিন জিনের দেয়া কথা মতো একটা খাসি আর বাকি 6টা তরমুজ দিয়ে আসা হয়। তারপর থেকে আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যায়। জানি না ঘটনাটা কতটা ভয়ের, তবে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, যেমন যেখানে যা কিছু পড়ে থাক না কেন আমরা যেন তা না নিই, কারণ আমাদের যেমন এই পৃথিবীতে দৃশ্যমান মানবজাতি হিসেবে বসবাস করতে হয়, ঠিক তেমনিভাবে অদৃশ্য জাতিও এই পৃথিবীতে বসবাস করে। হতে পারে তাদেরই ফেলে রাখা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আমরা মাঝে মাঝে দেখতে পাই। এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমার নাম মোহাম্মদ অনির্বাণ ইসলাম। খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বন্দরগাতি বাজার এলাকায় আমার বাসা। 2011 সাল থেকে আমি আপনার অনুষ্ঠান ভূত FM এবং পরবর্তীতে ভূত.com অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। বরাবরের মতো এবারও শুক্রবারে একটি ঘটনা পাঠালাম, আশা করি এটি পড়ে শোনাবেন। যাই হোক, আমি আজ যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার নানির কাছ থেকে সংগ্রহ করেছি। ঘটনা যদিও কিছুটা ছোট, কিন্তু বলা বাহুল্য ঘটনার কিছু অংশ আপনাদের কাছে অদ্ভুত এবং অবিশ্বাস্য বলে মনে হতে পারে, তবে আমি জোর গলায় বলতে পারি এটি 100% সত্য। আমার নানির নাম মিনা, এটা ছদ্মনাম। এখানে একটা ফুটনোট দিতে চাই। তিনি যখন আমার নানাকে বিয়ে করেন তার আগে তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। তখন দেশে আইয়ুব খানের শাসন চলছে। সময়টা 1967-68 সাল। সেই সময় আমার বাসা খুলনা শহরে রূপসা এলাকায়। আমাদের বাসার পাশে যে রাস্তাটা চলে গেছে সেটি রূপসা মহাশ্মশান ঘাটে গিয়ে শেষ হয়েছে। বিকেলবেলা আমি আমার বন্ধুদের নিয়ে এই রাস্তার এক ধারে খেলাধুলা এবং হইচই করতাম। একদিন বিকেলে খেলার সময় আমরা দেখি ওই রাস্তা দিয়ে হিন্দু ধর্মের লোকজন একটি লাশ শ্মশানে পোড়াবার জন্য নিয়ে যাচ্ছে। যিনি মারা গেছেন তার বয়স 70-75 মতো হবে। পথে শিকিয়ে আধুলি ফেলছেন আর হরিবোল হরিবোল পাঠ করছেন। আমরা তো ব্যস্ত শিকিয়ে আর আধুলি কুড়ানোর কাজে। হঠাৎ আমার একটা কৌতূহল হলো, হিন্দু ধর্মের মানুষেরা লাশ কিভাবে সৎকার করে, কারণ আমি এর আগে কখনোই এগুলো দেখিনি। তো আজ দেখার ইচ্ছে হলো। যেই বলা সেই কাজ। আমরা 5-6 জন মিলে ঠিক করি পিছু পিছু যাব এবং লাশ কিভাবে পোড়ায় তা দেখব। যখন আমরা শ্মশানে গিয়ে উপস্থিত হলাম, দেখি তারা আম গাছের কাঠ দিয়ে চিতা সাজিয়ে লাশকে তার উপরে শুইয়ে দিয়েছে। তারপর বাকি কাঠ দিয়ে সমস্ত শরীর এবং কিছু চারা দিয়ে মুখ ঢেকে দিল। শেষে পরিবারের একজন জ্বালানি দিয়ে আগুন জ্বালিয়ে দিল। আমরা এগুলোই দেখছিলাম। 1 ঘন্টা পর হঠাৎ দেখি লাশটা যেন চিতা ছেড়ে
ওপরে ওঠার চেষ্টা করছে। এটা দেখে আমরা ভয়ে সেই জায়গা থেকে দৌড়ে বাসায় ছুটলাম। বাসার আঙিনায় এসে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হবার পর কি হয়েছে আমার মনে নেই। পরে আমি জ্ঞান ফিরে দেখি মা মাথায় পানি ঢালছেন আর কান্না করছেন। প্রতিবেশীরা অনেকেই বাসায় ভিড় করেছেন। বাবাকে খবর দেওয়া হয়েছিল, তিনিও বাসায় ততক্ষণে চলে এসেছেন। আমি একটু সুস্থ বোধ করলে সবাই কারণ জিজ্ঞেস করে। আমি পুরো ঘটনাটা বলি। সবাই আমাকে তিরস্কার করেন এবং সেখানে না যেতে বলেন। রাতে প্রচণ্ড জ্বরের কবলে আমি উল্টাপাল্টা প্রলাপ বকতে শুরু করি। পরে একজন কবিরাজকে আনা হয়। তিনি আমাকে পানি পড়া দেন এবং একটি ছোট পাথরের মতো তাবিজ দিয়ে আমার পরিবারের লোকদের বলেন, আপনার মেয়ের ওপর শ্মশানের খারাপ বক্কার নজর আছে। আগামী 3 মাস এই তাবিজ পরিধান করতে হবে, নতুবা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনাদের বাসা আমি মন্ত্র পড়ে বন্ধ করে দিলাম। যিশুকে মনে করুন এবং মেয়ের প্রতি যত্ন নিন। পরে আমি জ্বরের প্রভাবে 7-8 দিন অসুস্থ থাকি। 3 মাস ধরে তাবিজ রাখি, কোনো সমস্যা হয় না। সমস্যা শুরু হয় 3 মাস পর, তাবিজ হারিয়ে যাওয়ার পর থেকে। একদিন বাথরুম থেকে সেটি হারিয়ে যায়। অনেক খুঁজেছিলাম কিন্তু সেটি আর পাইনি। এরপর আমি রাতে অনেক ভয়ানক স্বপ্ন দেখা শুরু করি, যেমন আমার বাসা আগুনে পুড়ে যাচ্ছে, মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, শ্মশানের সেই লাশ চিতা ফুঁড়ে আমাকে তাড়া করছে, ইত্যাদি ইত্যাদি। 1 সপ্তাহ পর সেই কবিরাজকে আবার আমাদের বাসায় আনা হয়। তিনি বলেন তাকে আগামী অমাবস্যা অবধি সময় দিতে হবে। উল্লেখ্য, 5 দিন পর অমাবস্যা হবে। বাসার ক্যালেন্ডারে আমি সেটা দেখেছি। অনেক ভয় লাগতো তখন, কখন কি হয়। 5 দিন পর রাত 11টায় কবিরাজ আমাদের বাসার আঙিনায় এসে আমার বাবাকে ডাকে। বাবা বাইরে বেরিয়ে কবিরাজকে প্রণাম করে। কিছু একটা বলতে যাবেন, তখন কবিরাজ বলেন, আমি এখন একটা কাজ করব। আপনি একটা মাটির ঘট আর একটা কবুতর জোগাড় করুন। এত রাতে এই জিনিসগুলি বাবা অনেক কষ্টে জোগাড় করার পর জানলা দিয়ে দেখলাম কবিরাজ সেটি পেয়ে অনেক খুশি হলেন। এরপর তিনি বাসার সামনে একটা জবা গাছের নিচে বড় গর্ত করেন এবং মাটির ঘটটা তাতে রাখেন। এরপর তাতে একটা বেলপাতার জোড়া অংশ রাখেন। কবুতরকে ছুরি দিয়ে জবাই করেন এবং সেটিও ঘটের ভেতরে রেখে দেন। তারপর তার কাছে থাকা কালো এক টুকরো লাল কাপড় এবং লাল সুতো দিয়ে ঘটের মুখ বেঁধে দেন। তারপর তার উপর মাটি চাপা দিয়ে দেন। কাজ শেষ হলে বলেন, আপনার মেয়ে শ্মশানের লাশ দেখে ভয় পায় নাই। আপনার এক দূর সম্পর্কের আত্মীয় একটা প্রেত চালান করে, কালো জাদু করে আপনার মেয়ের ওপর, কারণ প্রতিশোধ নিতে চায়। শ্মশানে ওই প্রেতটা আপনার মেয়েকে কাছে পেয়ে যায় এবং ভয় দেখায়। বাবা বলেন, কে আমার শত্রু হবে যে কালো জাদু করবে? কবিরাজ বলেন, আপনার ব্যবসা অনেক ভালো যাচ্ছে। পুঁজিতে আপনি অন্যান্য ব্যবসায়ীদের নাস্তানাবুদ করেছেন, আর এটা আপনার শত্রু মেনে নিতে পারেনি, তাই এই খারাপ কাজটি করেছে। সমস্যা নেই, আপনার এখন বিপদমুক্ত, বান কেটে গেছে। এই বলে কবিরাজ চলে যান। অদ্ভুত ব্যাপার, তিনি কোনো টাকা পয়সা নেন নাই। এরপর আমার সাথে বা পরিবারের সাথে আর কোনো বিপদ ঘটেনি। নানি এই কথা বলে তার ঘটনা শেষ করেন। পুরো সময় তার কথাগুলি আমি মনোযোগ দিয়ে শুনেছি। আমি এগুলোই আপনার কাছে লিখেছি যা তিনি বলেছেন। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমাদের, শেয়ার করবেন বন্ধুর সাথে আমাদের এই চ্যানেলটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. এই মুহূর্তে আমার কাছে একটা অডিও ক্লিপ আছে, যেটির লেংথ হচ্ছে প্রায় 17 মিনিটের মতো, কিন্তু সাউন্ড কোয়ালিটি মানে অডিও কোয়ালিটি ততটা ভালো না। মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আমরা টেলিফোনে বা মোবাইল ফোনেও আমরা যখন স্পিকারে ঘটনা শুনি তখন যেরকম একটা সাউন্ড হয়, আসলে এক একজন তো আসলে এক এক ধরনের ডিভাইস দিয়ে রেকর্ড করেন। কন্টেন্টটা যদি ভালো হয় শুনবেন নাকি একটু কষ্ট করে? চলুন একটু চেষ্টা করে দেখি।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর দোয়া করি সামনে যাতে আল্লাহ আপনাকে ভালো রাখে। আর বুট.com এর লিসেনার হিসেবে দোয়া করি যাতে বুট.com কে আপনি আরো এগিয়ে নিতে পারেন। সো আমি মোহাম্মদ মনির হোসেন বাপ্পি, আমার হচ্ছে জন্মস্থান নোয়াখালীতে, আর আমি থাকি ইউএসএ তে, নিউ ইয়র্ক স্টেট, ব্রুকলিনে। সো আমি একজন উবার ড্রাইভার। সো আজকে মোটামুটি 5 বছর হয়েছে আমি আপনার এই বুথ এফএম বা বুট.com যাই বলি কিনা, ওইখান থেকে আমি হিস্টোরি গুলা শুনি প্রতিদিনই। এটা বলতে পারেন যে আমার রাতে যদি না শুনি তাহলে আমার ঘুম আসে না সহজে। এটা এক প্রকার নেশার মতো হয়ে গেছে আমার কাছে। আর আপনার গলার যে সাউন্ডটা, ওইটা শুনতে আমার কাছে ভালো লাগে, কারণ ঘটনাগুলি আপনার গলা যেভাবে মানানসই হয় আমাদের গলায় ওইরকম ভাবে মানানসই হবে না। এই কারণে কখনো পাঠানোর সাহস করিনি। আর ঘটনাগুলা লিখতে গেলেও লেখাটা সম্ভব না, এত বড় ঘটনা গুছিয়ে লেখাটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি কখনো এইভাবে ঘটনা লিখি নাই, আর এইভাবে কখনো কাউকে বয়সও দিই নেই। সো এটা আমার অনেক ফার্স্ট টাইম। সো অনেক ভুল হইতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো রাসেল ভাই, আজকে আমি 2টা ঘটনা নিয়ে আসছি। একটা ঘটনা হচ্ছে আমার সাথে ঘটা, আর সেকেন্ড যে ঘটনাটা ওটা হচ্ছে আমার ক্লোজ রিলেটিভের সাথে ঘটা। তো 2টাই ঘটনায় আমি 100% দেখছি এবং ওইটার সাথে আমি জড়িত ছিলাম। সো প্রথম যে ঘটনাটা অনেক শর্ট ঘটনা, আর যে সেকেন্ড যেটা ওইটা অনেক লং স্টোরি। সো পুরাটাই বলতে হবে আজকে, ইনশাল্লাহ বলবো। আর যেহেতু এটা আজকে আমার প্রথম, তো ইনশাল্লাহ ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি ঘটনাটা সিলেক্ট হয় ইনশাল্লাহ আমাকে জানাবেন, তাহলে ইনশাল্লাহ আমিও শুনবো ঘটনাটা। সো প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে সিন্স 2021 জুলাই মাসে, তখন আমি নতুন উবার ড্রাইভিং শুরু করছিলাম। সেটা হচ্ছে আপনার জুলাই শুরুতে শুরু করছিলাম। তখন শুরু করার কিছুদিন পরেই কোরবানির ঈদ চলে আসছে। সো যেহেতু আমরা ব্রুকলিনে থাকি আর আমাদের অনেক রিলেটিভসরা সবাই বাফলোতে থাকে, সো আমাদের রুমের 4 জন থাকি, আমরা বাসার যে মেম্বাররা 4 জন থাকি। ওই সবাই চিন্তা করলো যে এবার যে ঈদটা, ওই ঈদটা সবাই ফ্যামিলির সাথে কাটাবে। সো আমার একটা যে রুমমেটের বোন ছিল বাফলোতে, আমার আবার চাচা ছিল। সো আমরা সবাই চিন্তা করলাম ওইখানে গিয়ে ঈদটাই কাটাই। সো যা বলা তাই করলাম। আমরা ঈদের আগের দিন আমি কাজ করছি সারা রাত। কাজ করার পরে ঈদের আগের দিন আমি রওনা দিচ্ছি সকালবেলা। দেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে উডবেরিতে যাই। উডবেরিতে আমরা শপিং করি। শপিং করার পরে তখন আমি ড্রাইভিং স্টার্ট করলাম, যেহেতু আমি নিউ ড্রাইভার ছিলাম। আর আমি আর আমার যে রুমমেট, এই 2 জনই ড্রাইভিং জানতাম, আর বাকি 2 জন তখন ড্রাইভিং জানতো না। আর নিউ ইয়র্ক সিটি থেকে যে বাফলোর যে রাস্তাটা, ওইটা মোটামুটি হান্টেড রোড বললেই বলা যায়, কারণ অনেকটাই নির্জন। সো কোয়াইট, আপনার 100 মাইল 150 মাইল কোনো বাসা দেখা যায় না, মানুষ দেখা যায় না, পুরোটাই জঙ্গল রাস্তার 2 পাশে। মাঝে মধ্যে হরিণ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, ওগুলা রাস্তার মাঝে চলে আসে। আর ওই হরিণের জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। সো ঘটনায় ফিরে যাই। সো যখন আমরা উডবেরি থেকে রওনা দিলাম, তখন আমি ড্রাইভিং শুরু করলাম। মোটামুটি 130 মাইল চালানোর পরে, 2 ঘন্টা চালানোর পরে আমাদের সবারই খিদে লাগছে। তখন মাগরিবের সময় হয়ে আসছিল। আমরা সবাই ঠিক করলাম যে একটা আশেপাশের একটা যদি কোনো রেস্টুরেন্ট পাই ওখানে খাবো। তো অনেকক্ষণ ড্রাইভিং করার পরে কোনো রেস্টুরেন্ট আমরা ওপেন পাইতেছিলাম না, যেহেতু ওইদিকে ভিলেজ সাইড আর হাইওয়ের আশেপাশে সবগুলো হচ্ছে পাহাড় পর্বত জঙ্গল। একটা স্টোর আমরা খুঁজে পেলাম, সেটা হচ্ছে পিৎজা স্টোর। এই স্টোরটা লুকস ভেরি ওল্ড, লাইক 150 years old। নিউ ইয়র্ক সিটি আমেরিকাতে যে বাড়িগুলো আছে এগুলো অনেকগুলাই মোটামুটি 120 years old। এগুলো যা শুধু রিনোভেট করে আর ইউজ করে। সো ওই রেস্টুরেন্টটা, এদের স্টাইলটাই ছিল অনেক ওল্ড ফ্যাশন স্টাইল। সো আমরা যখন ঢুকলাম দেখলাম যে ওখানে পিৎজা আছে। তো আমরা কি করলাম, আমরা একটা চিজ পিৎজা অর্ডার দিলাম। তো চিজ পিৎজা খাওয়ার পরে আমি কি করলাম, আমি ওইখান থেকে যাওয়ার পরে চিজ পিৎজা খাওয়া যখন হচ্ছিল তখন পাশে ছিল জঙ্গল। তখন আবার স্টোরটাও ক্লোজ হয়ে গেছিল। আমাদের পিৎজা নেওয়ার পরে স্টোরটা ক্লোজ করে দিছে। সো একটা সময় পিৎজা খাওয়া অবস্থায়
খাওয়ার শেষের দিকে, তখন আমার খাওয়া শেষ হয়ে গেছে আগে। তো আমি কি করলাম, আমি বললাম যে তখন আমি ভাই স্মোক করতাম, সরি টু সে। তো আমি স্মোক করার বাহানায় আমি এখন বলতেছি, যেহেতু সবাই আমার সিনিয়র ছিল, ওদের সামনে তো আর স্মোক করা যায় না। সো আমি কি করলাম, আমি সবাইকে মিথ্যা কথা বলে আমি বললাম যে আমি প্রস্তাব করতে যাচ্ছি, যে আমি একটু জঙ্গলে যাচ্ছি। সো তখন মাগরিবের আজানের সময়, তখন তো এখানে তো আজান দেয় নাই, বাট এখানে আশেপাশে মসজিদও ছিল না। বাট আমার কাছে মনে হচ্ছে তখন যে সূর্যটা ডুবো ডুবো অবস্থায় আছে, ডুবে গেছে অর্ধেক, এরকমই অন্ধকারও নেমে আসতেছে মোটামুটি। সো আমি ওইখানে গিয়ে একটা মোটামুটি জঙ্গলের 10-15 হাত ভিতরে ঢুকে আমি একটা সিগারেট খেলাম। একটা সিগারেট যখন আমার শেষ করার পর আরেকটা সিগারেট আমি ধরালাম। ধরানোর পরে চিন্তা করলাম যেহেতু এখন আবার লং ড্রাইভ, তো প্রস্তাবটা করে নি। তো ওইখানে আমি ভুলটা করছি, আমি যখন ওইখানে দাঁড়ায় প্রস্তাবটা করে দিছি, করে দিয়ে আমি চলে আসছি। চলে আসার পরে তখন আমি আবার ড্রাইভিং স্টার্ট করলাম সবাই একসাথে। তখন আমি নিউ ড্রাইভার ছিলাম, বাট অতটাও নিউ ছিলাম না যে আমি ড্রাইভিং করতে পারতাম না। আমি ভালোই ড্রাইভিং করতে জানতাম, বাট এক্সপিরিয়েন্স কম ছিল। বাট কি যে হলো যে আমি ড্রাইভিং করা অবস্থায় হঠাৎ করে আমার শুধু আমি রাস্তার মধ্যে ব্রেক ধরতেছিলাম কোনো রিজন ছাড়া। আর আমার কাছে মনে হচ্ছিল কেউ একজন আমার সামনে দিয়ে মানে আমাকে একদম মরিচিকার মতো, যেমন মরুভূমিতে যখন মরিচিকার মতো একটা আছে না, যে বোঝা যায় ওখানে মরিচিকা বাট গেলে দেখা যায় না, ঠিক ওইরকম কিছু একটা আমার কাছে মনে হচ্ছে কিছু একটা আছে। তখন আমি ব্রেক করি, বাট সামনে গিয়ে দেখি যে কিছুই। একটা সময় আমি চিন্তা করলাম যে এটা আমার পক্ষে সম্ভব না, আমার হয়তো কোনো সমস্যা হচ্ছে, আমি হয়তো রাতে ঘুম কম গেছি, এই কারণে হয়তো এখন আমার ড্রাইভিং করতে অসুবিধা হচ্ছে। তো আমি আমার যে রুমমেট তাকে বললাম যে ভাইয়া আপনি ড্রাইভিং করেন, আমার পক্ষে মনে হয় না এখন ড্রাইভিং হবে। তখন সে ড্রাইভিং করা শুরু করলো। আবার আমি পুরো গাড়িতেই ঘুমাইছিলাম। ঘুমায় থাকার পরে আমরা মোটামুটি রাতের 10টা-11টার সময় আমরা পৌঁছায় যাই বাফালোতে। পৌঁছানোর পরে আমরা রাতের খাওয়াটা তখনই আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া আমরা শেষ করে ফেলি, কারণ আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম। যেহেতু সকাল 8টা থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল, খুবই টায়ার্ড ছিলাম আমরা সবাই। তো আমরা জাস্ট শুধু ফ্রেশ হয়ে খাওয়াটা খেয়ে আমরা ওনাদের বাড়ির বর্ণনাটা আমি দিই। ওনাদের বাড়িটা ছিল 1 ফ্যামিলি হাউস, বাট এটা ছিল কাইন্ড অফ ডুপ্লেক্স সিস্টেমে, যেহেতু উডের ঘর যেগুলা। তো উপরে টাউন হাউসের মতো 2-3টা রুম থাকে ওদের বাড়িতে, এই যে এখানে। তো আমরা ওই 2টা রুমের মধ্যে একটা রুমে আমরা 3জন শুয়েছি, আর একটা রুমে আমাদের একটা বড় ভাই শুয়েছে। তো শোয়ার পরে মোটামুটি আনুমানিক রাত 1:30 থেকে 2টার সময় হঠাৎ করে আমার ঘুম ভাঙলো। আমি দেখলাম যে আমি ভাইয়ার নিচে ডাইনিং টেবিলে বসে আছে। বাট আমি এটা দেখে অনেকটাই ভয় পাইছি যে কেমনে কি সম্ভব, আমি তো ঘুমাইছি উপরে, আর খাওয়া তো খাইছি রাত 11টার সময়, তো আমি এখানে আসলাম কিভাবে? সো ভাগ্য ভালো, তখন আপনার বাথরুমের লাইট ওপেন ছিল, বাথরুমের দরজাটাও খোলা ছিল, তো সিঁড়িটাও আমি দেখছি। তো ওইখান দিয়ে আমি আবার ওইটা চলে গেছি, কাউকে আর কিছু বলিনি। তখন আমি আবার গিয়ে শুয়ে গেছি। শুয়ে যাওয়ার পরে লাইক তার মেবি 4-5 ঘন্টা পরেই আমার ঘুম ভাঙছে। বাট ঘুমটা ভাঙছে কেমন ভাবে, কেউ একজন আমাকে মানে জোর করে ধরতে চাইতেছিল, বাট আমি তখন আমার ঘুম ভাঙছে, কিন্তু আমি কিছুই দেখতে পারতেছি না। আমি দেখতেছি শুধু আমার রুমমেটরা সবাই হাঁটাহাঁটি করতেছে, যারা আমার সাথে ঘুমাইছে সবাই তারা হাঁটাহাঁটি করতেছে, রেডি হচ্ছে তারা কই যাবে নাকি। বাট আমি দেখতেছি যে কেউ একজন আমাকে মানে বুকের উপরে বৈশা মানে আমাকে চাপ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। বাট আমি অনেক মানে মানে কি এমনটা অবস্থা যে আমি নিঃশ্বাস নিতে আমার কষ্ট হইতেছিল। বাট ও অ্যাকচুয়ালি কি করতে চাইতেছিল সেটা আমি বুঝতে পারতেছিলাম না। তখন হঠাৎ করে আমার মনে পড়লো আমাকে হয়তো বোবা জিনে ধরছে। তখন আমি চেষ্টা করতেছিলাম যে আমি একটা সূরা যতটুকু মনে করতে পারতেছিলাম ওইটা পড়ার চেষ্টা করতেছিলাম, বাট কোনো কাজ হইতেছিল না। ঠিক তখনই আমার একটা রুমমেট তার জ্যাকেট নেওয়ার জন্য রুমে ঢুকছে, আমি স্পষ্ট দেখতে পাইতেছিলাম তাকে। তখন আমি তাকে বললাম, এই সালাউদ্দিন ভাই আমার একটু হেল্প করেন, আমি আমার বুঝতে ধরছে। তখন এই কথা বলছি, আর তখন সে হাসা শুরু করছে। সে ভাবছে হয়তো আমি তার সাথে মজা করতেছি, কারণ তারা সবাই জানতো যে আমি সবসময় রাতে ভূত এফএম চালায় দিয়ে ঘুম যাই। তো এই কারণে তারা আমাকে নিয়ে অনেক সময় মজা করে যে কোন দিন তোরে এসে ভূতে ধরে,
তো ওইটা নিয়ে তারা মজা করতেছিল। তারা ভাবছিল হয়তো আমি তাদের সাথে দুষ্টামি করতেছি বা অথবা ঘুমের মধ্যে কথা বলতেছি। তো তারা হাসাহাসি করতেছিল। তার কিছুক্ষণ পরে আমাকে তারা আপনার দিনটা ছেড়ে দেয়। ওই ছেড়ে দেওয়ার পরে আমি 2 ঘন্টা পরে আবার ঘুম গেছি। তো ঘুম যাওয়ার পরে তখন আমি স্বপ্নের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করছি। যেমন আমি ড্রাইভ করতেছি, হঠাৎ করে একটা টানেল আসলো। টানেলের পরে দেখলাম যে পুরোটাই ফাঁকা, নিচে হলে আপনার পুরোটাই নদী। তো আমি ভিতরে গিয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি আবার দেখেছি আমি আবার ড্রাইভ করতেছি, কেউ একজন আইসা আমার সামনে দিয়ে আমার মাইরা দিই। তো এগুলো দেখার পরে আমি ভাইয়া চিন্তা করলাম ইটস নট এ নর্মাল, একদিনে যেহেতু এতগুলো ঘটনা ঘটছে। সো আমি কল দিছি বাংলাদেশে, একটা পরিচিত হুজুর আছে আমাদের। তো ওনার বুঝিয়ে বললাম যে হুজুর এইভাবে এইভাবে ঘটনা, আমি তো বুঝতে পারতেছি যে এগুলা নর্মাল না, বাট আপনার কাছে কি মনে হচ্ছে? তখন সেও বললো যে না বাপ্পি, এগুলা নর্মাল না, তুমি হয়তো যে ভুলটা করছো যে জঙ্গলের মধ্যে যখন তুমি প্রস্তাব করতে গেছো, হয়তো তুমি তখন হয়তো কোনো জিনকে ডিস্টার্ব করছো। তখন নর্মাল ভাবে হুজুর আমাকে কিছু আমল শিখিয়ে দিছিল যে তুমি এইভাবে করো, হয়তো আগামীতে আর প্রবলেম হবে না ইনশাল্লাহ। সো ওইটাই করলাম। তারপর থেকে সব ক্লিয়ার, সব ভালো হয়ে গেছে। তো আমরা আবার নিউ ইয়র্কে কোরবানি ঈদ করে আমরা নিউ ইয়র্কে ফিরলাম। তার 4-5 দিন পর ফিরার পরে আপনার তার ঠিক 1.5 মাস পরে সেম আমি রাতে কাজ করি, যেহেতু আমি উবার ড্রাইভ করি। নিউ ইয়র্কের প্রতিটা ব্লকেই প্রতিটা বড়োতেই আমার যাওয়া হয়। এমনকি ব্রুকলিন একটা ব্রুকলিন একটা পার্ক আছে, ওই পার্কটা হচ্ছে আপনার হচ্ছে পার্ক স্লোপ পার্ক বলে এটাকে, অনেক ফেমাস, অনেক বিশাল পার্ক। তো ওই পার্কটা আপনার মোটামুটি সবাই চিনে, সবাই এখানে যায়, রানিং করে, অনেক বিশাল একটা পার্ক। ওই পার্কের অপোজিটে লাইক আপনার 2 মিনিট দূরত্বে একটা আপনার খ্রিস্টানদের একটা কবরস্থান আছে। সো ওইটা মোটামুটি আপনার বিশাল একটা জায়গা নিয়ে বিস্তৃত আছে। তো ওই জায়গাটা আপনার মোটামুটি আপনি যদি ড্রাইভ করেন, আপনি অ্যাবাউট 1.5 মাইল লম্বা হবে, চওড়াতে আরো বেশি। পুরোটাই সব খ্রিস্টানদের কবর। তো যে কবর যে সাইডটা, ওই রোডের ওই পাশেই আমি একটা খালি পার্কিং পাইছি। তো ওইখানে আমি পার্ক করলাম। আমার যেহেতু রাতে বেলা পড়ছে, তো তখন রাত 3টা বাজে। সো তখন সবকিছু বন্ধ, আমিও আর কোথাও রেস্টরুম ইউজ করার মতো আর আমারও জায়গা ছিল না। তো তখন আমি ওইখানে দাঁড়ায় আর একটা সিগারেট মুখে নিয়ে আমি প্রস্রাব করলাম দাঁড়িয়ে। তো করার পরে ওই দিনই আমি আসে আপনার কাজ কমপ্লিট করছি সকাল 6টা বাজে। করার পরে বাসায় আসতে আসতে আমার 7টা বাজছিল। খাওয়া দাওয়া করছি, করার পরে আমি ঘুম গেছি মেবি 9টা বাজে। তো 9টা বাজে ঘুম যাওয়ার পরে আমি একটা খুব বাজে স্বপ্ন দেখছি। বাজে স্বপ্ন দেখার পরে আমি আপনাকে বলতেছি যে স্বপ্নটা ঠিক এমন ছিল যে আমি হঠাৎ করে দেখলাম যে আমি দেশে আছি, বাংলাদেশে নোয়াখালীতে আছি, আমার বাড়িতেই। তখন বাড়িতে থাকা অবস্থায় আমি দেখলাম, যখনই আমি বাড়িতে ঢুকলাম তখনই আপনার আমার পিছন থেকে 4-5টা অ্যাম্বুলেন্সের আওয়াজ আমি শুনতে পারতেছিলাম। ওই আওয়াজগুলো আসতেছিল। তখন আমি চিন্তা করলাম ইউএস এর যে অ্যাম্বুলেন্সের যে সাইরেনটা, ওই যে সাউন্ডটা, ওই সাউন্ডটা বাংলাদেশে ইউজ করে না, এখানে আসলো কিভাবে? তো আমি বাইরে হলাম, দেখলাম যে 3-4টা অ্যাম্বুলেন্স আর একটা ফায়ার সার্ভিস। তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে বললো যে পাশের ঘরের একটা ছেলে মারা গেছে পানিতে পড়ে। তখন আমি কি করলাম, আমি সোজা রাস্তায় না গিয়ে আমি আমাদের ঘরের পিছনে যে জঙ্গলটা, ওই জঙ্গলের সাইড দিয়ে তাদের বাড়িতে ঢুকলাম। ঢুকার পরে দেখলাম লাশের যে খাটিয়া আছে, ওই খাটিয়ার মধ্যে বাচ্চাটাকে শোয়ানো, আর চারপাশে গোল করে আমার যে কাজিন গুলা আছে আর বাড়ির যে মেম্বার গুলো আছে সবাই দাঁড়ায় আছে। বাট ওইখানে যা শুধু ছেলেগুলাই দাঁড়ানো ছিল। বাট ছেলেটা আপনার 5 থেকে 6 বছর হবে, ছেলেটা 6-7 বছর হবে এরকম। ছেলেটাকে আমি দেখলাম যে ছেলেটার পায়ে, প্রথমে আমার নজর গেছে তখন তার পায়ের দিকে, প্রথমে পা থেকে আস্তে আস্তে আমি চিন্তা করলাম এত সুন্দর যে ছেলেটা, এত কালার আপনার লাইক এখানে যে আইরিশ জাতি যেগুলো তাদের যে কালারটা, ওই সেম কালারটাই। তো আমি বললাম এই ছেলেটা কার, এই যে আমি কোনোদিন দেখি নাই। সো
যখন আমি তার পায়ে থেকে তার চেহারা দেখার চেষ্টা করলাম, যখনই তার আমি ফেসটা দেখলাম, দেখার পরে তার ফেসটা একটু ভালোভাবে দেখার জন্য আমি যখনই আমার নিজের আগায় নিলাম তারা দেখার জন্য, তখনই সে হঠাৎ করে ভাইয়া চোখটা খুলে ফেললো। খুলে ফেলার সাথে সাথে ভাইয়া আমি দেখলাম যে ওই যে লাশের যে চোখটা পুরোটাই কালো, কোনো মনি নেই। তার থেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে খাটিয়ার পাশে যে কাজিন গুলো ছিল আমার, তারা বলতে শুরু করলো যে এই সুন্দরী চোখ খুলছে এবং তারা হাসা শুরু করছে। তারা এমন ভাবে হাসতেছে যে তারা কোনো মানুষের ক্যাটাগরিতেই পড়ে না, যে একটা লাশ সামনে আছে, লাশ চোখ খুলতে তারা হাসতেছে। এই জিনিসটা দেখে আমি আর নিতে পারতেছিলাম না, নিতে পারে ভাই আমি ঘুম থেকে এক লাফ দিয়ে উঠছি। উঠার পরে তখন আমার আরেকটা রুমমেট তখন রান্না করতেছিল, যেহেতু আমাদের বাসার মধ্যে আমার চারজন থাকে, 4 বেডরুমে 4 জন থাকি। তো আমার কিচেনটা হচ্ছে আমার রুমের সামনে, তো আমার দরজাও খোলা ছিল। আমি এক লাফ দিয়ে ওইখানে গিয়ে বসে আমি হাঁপানো শুরু করছিলাম। একটা পর্যায়ে ভাইয়া আপনার আমার রুমমেট জিজ্ঞেস করলো যে কি হয়েছে বাপ্পি? তো আমি বললাম যে ভাই এমন ঘটনা। তখন সে বললো ইটস নট এ নর্মাল। সো তখন আমিও চিন্তা করলাম এমন ডেয়ারিং এবং ভয়ঙ্কর ঘটনা আমিও তো কখনো দেখিনি। সো তখন আমি ঠিক করলাম যে জিনিসটা আমার ফ্যামিলিকে জানানো উচিত, হয়তো আমি কোনো ভুল করে ফেলছি আগের বারের মতো। তো আমি কি করলাম ভাইয়া, আমি আমার ফ্যামিলিকে জানালাম। তখন ফ্যামিলি ওই হুজুরের সাথে কথা বললো। হুজুর বললো তুমি একটা জিনকে ডিস্টার্ব করছো, তুমি যখন প্রস্তাব করছো তার ডিস্টার্ব হয়েছে, সো তুমি এইভাবে আর কখনো প্রস্তাব করবো না রাতের বেলা। তারপরে উনি আমার কিছু আমল শিখাই দিছে, যে আপনার নিজে পানির মধ্যে ফু দিয়া পানি খাওয়া, তারপরে শোয়ার আগে ফু দিয়ে শরীর বন্ধ করা, সূরা পড়া, নামাজ পড়া, এই যে নর্মাল যেগুলা এগুলা। যাক, তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। সো এটাই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো ইনশাল্লাহ আরো ঘটনা আছে, আর জানি না লিসেনারদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে, আর রাসেল ভাই আপনার কাছে যদি ভালো লাগে, তাহলে ইনশাআল্লাহ আমাকে জানাবেন। যদি এটা সিলেক্ট হয় আমার ঘটনাটা, তাহলে ইনশাআল্লাহ আমি আরো অনেক ঘটনা দিব। আর ইনশাআল্লাহ আর আমাদের যে নোয়াখালীর যে আমার যে বাড়িটা সেটা হচ্ছে সোনাইমুড়িতে। ওইখানে আপনার মিনিমাম আমার কাছে 200 চীনের ঘটনা আছে রিয়েল, ওইগুলো আমি বাড়িতে থাকা অবস্থায় আমি দেখছি। সো এখন আপাতত এটাই দিলাম। ভালো থাকেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। প্রতি শুক্রবার ঠিক ফিরে আসি। মাঝে মাঝে ভীষণ কষ্ট হয় যখন দেখি যে আমাদের কন্টেন্টগুলো কেউ কপি করে তার ইউটিউব চ্যানেলে তুলে দিয়েছে। কিছু মানুষ এই কাজটি করবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমরা যারা শুনছি সেই সমস্ত ফেক চ্যানেলে গিয়ে তারাও কি ঠিক কাজ করছি? প্রশ্নটি আপনার কাছে। আমরা চলে যাব ঘটনায়। এই মুহূর্তে একটা অডিও ক্লিপ শোনাবো আপনাদেরকে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতা বন্ধুরা, আশা করছি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। ভাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাব্বি মৃধা। আমি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগি গ্রাম থেকে বলতেছি। ভাই, আজকে আপনাকে যে ঘটনাটা আমি শেয়ার করছি, ঘটনাটা হচ্ছে আমার দাদার কাছ থেকে শোনা। প্রায় আজ থেকে 20-25 বছর আগে আর কি, না তারও বেশি হবে ভাই, 30, 35 বা 40 বছর আগের হবে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি।
সালটা প্রায় 1970 থেকে 80-র দিকে হবে। আগেরকার দিনে মানুষ হচ্ছে আপনার যাত্রাপালা হতো, মানে আগেরকার দিনে আপনার ওই যে যাত্রাপালার গান হতো আর কি। তখনকার দিনে তো আর এত রেডিও ছিল, আপনার টিভি ছিল না, ওই থেকে তো অনেক এখন যেরকম গান হয় ওইরকম গান হতো না। আগেরকার মানুষ রাত্রেবেলা যাত্রাপালার গান শুনতো। তখন আপনার আমার দাদা ছিল তখন প্রায় 30-35 বছর বয়সী। তখন উনি কি করলো আপনার ওই গান শুনতে গেল আর কি, যাত্রাপালার গান শুনতে গেল। তো উনি গান শুনতে যাওয়ার সময় ওনার সাথে করে একটা ছোট ছেলেকে নিয়ে গেল। আমার দাদার কোন ভাতিজা হবে আর কি। এখন উনি সাথে করে নিয়ে গেল, আর তখন রাত প্রায় 10টা থেকে 11টা, মানে গান শুরু হয়েছে সন্ধ্যার দিকে, তখন প্রায় 11টা থেকে 12টা হবে। 11টা থেকে 12টা এক্সাক্ট টাইম আমার দাদা আমাকে বলতে পারে নাই, 11টা থেকে 12টা হবে। তখন গান শুনতে শুনতে আমার দাদা কি হলো, মানে ঘুম আসতেছে, বারবার শুধু ঘুম আসতেছে আর বসে থাকতে পারতেছে না। এখন আমার দাদা কি করলো, যে ছোট ছেলেটাকে নিয়ে গেল, ওকে বললো যে চল আমরা চলে যাই, আমাদের তো ঘুম আসতেছে, আমরা চলে যাই চল। তো ওই ছেলেটা বললো ঠিক আছে, মানে আমার দাদাকে ওই ছেলেটা কাকা ডাকতো আর কি। ঠিক আছে কাকা চলেন আমরা চলে যাই। তখন গ্রামের রাত কিন্তু ভাই 8টা-9টা বাজে, অনেক রাত হয়ে যায়। তো আর তখন তো বাজে 11টা থেকে 12টা, তখন গভীর রাত। তখন আমার দাদার ওই ছেলেটাকে নিয়ে আপনার চলে আসতেছিল। যখন চলে আসতেছিল গ্রামের রাস্তা ধরে, অল্প একটু আসলেই আপনার একটা বিল পরে, মানে ক্ষেত আর কি, অনেক বড় বিল। ওই বিল পার হয়ে একটা আপনার বাঁশঝাড় পরে, তারপর ওই বাঁশঝাড়ের পরে আবার কিছু সারি সারি তাল গাছ আছে। হ্যাঁ, তো আমার দাদারা নর্মালি আপনার বিলটাও পার হলো, তারপর নর্মালি বাঁশঝাড়ও পার হলো, কোনো সমস্যা হলো না। কিন্তু রাসেল ভাই যখনই এই তাল গাছের কাছে আসছে, তখনই হচ্ছে মেন সমস্যাটা হয়েছে। আপনার তাল গাছের কাছে আসার মাত্রই, তাল গাছ পর্যন্ত এখনো যায় নাই, তাল গাছের আরো আগেই, মনে করেন তাল গাছ থেকে 100 বা 200 ফিট আগে আপনার আমার দাদা দাঁড়ায় গেছে। হঠাৎ করে আমার দাদা দাঁড়ায় গেছে, মানে আমার দাদা তো হঠাৎ করে মানে শরীর টরীর ভার হয়ে গেছে। পরে আমার দাদা দেখলো কি, মানে আপনার যে তাল গাছটা, নিচে একটা সাদা আপনার শাড়ি পরিহিত একটা মহিলা বা কোনো অবয়বই হবে, সাদা শাড়ি পরিহিত একটা অবয়ব তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে। এখন আমার দাদা তো দেখে মনে করেন আমার দাদার অবস্থা পুরো খারাপ, মানে দাদা নড়তেও পারতেছে না। তো আমার দাদা ওই ছোট ছেলেটা ছিল, আমার দাদা আর কি ওই ছোট ছেলেটাকে দেখালো না জিনিসটা, মানে ও তো ছোট ছিল তখন অনেক ভয় পেত, ওকে আমার দাদা দেখায় নেই জিনিসটা। তো আমার দাদা যখন দেখলো, মানে আমার দাদা দাঁড়ায় আছে ওইখানে, প্রায় অনেকক্ষণ দাঁড়ায় থাকলো। যখন আমার দাদার চোখটা ওই মহিলা মানে অবয়বটার দিকে গেল, সাদা শাড়ি পরিহিত যে অবয়বটা, ওই অবয়বটা কিন্তু আমার দাদাকে আবার খেয়াল করে নেই। আমার দাদা যখন ওই অবয়বটাকে তাকিয়ে ছিল, তখন আমার দাদা দেখলো, মানে আপনার কি বলবো, এটা হচ্ছে আপনার তাল গাছটার যে ইয়াটা আছে আপনার নিচ থেকে, মানে অবয়বটা আস্তে ধীরে ধীরে মানে আকৃতি অনেক বড় করে ফেলতেছে। আর অবয়বটার শাড়ির যে আঁচলটা মনে করেন 100 থেকে 200 ফিট, তার 100 ফিটের বেশি হবে, 200 ফিটের বেশি হইতে পারে, এত বড় শাড়ির আঁচল। ধীরে ধীরে অবয়বটা বড় হইতেছিল, আর মানে ওই তাল গাছটার আশেপাশে দিয়ে ঘুরে তাল গাছটার মাথায় চলে যেতেছিল। আর শাড়ির আঁচলটা এত বড়, মানে আমার দাদা যখন বলতেছিল চোখে আমি ভয় দেখতেছিলাম যে শাড়ির আঁচলটা এত বড় ছিল, সে আপনার কি বলবো, ওই অনেক বড় ছিল, ওই 200 ফিটের অনেক বড়। তো তাল গাছটার সাইড দিয়ে আস্তে 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 অভাবটা একবারে মাথায় চলে গেল, মানে তাল গাছের মাথায়। এখন তখনই আমার দাদা দেখে আস্তে আস্তে পিছে উঠতে, মানে পিছের দিকে আসতেছে, আস্তে আস্তে পিছের দিকে আসতেছে।
আসলে তখন যদি অবয়বটা যদি আমার দাদাকে খেয়াল করতো, মানে অবয়বটা তো মানে আমার দাদার ভাগ্য ভালো ছিল যে অবয়বটা আমার দাদাকে দেখে নাই। যদি অবয়বটা আমার দাদাকে দেখতো তাহলে মনে হয় না আমার দাদাকে আমরা আর পেতাম। দেন দেখলাম যে অবয়বটা আস্তে আস্তে ওই তাল গাছের উপর থেকে আপনার এক গাছ থেকে আরেক গাছে মানে কি বল মানে পা দিতেই এক গাছ থেকে আরেক গাছে চলে যাচ্ছে, পা দিতেই এক গাছ থেকে আরেক গাছে চলে যাচ্ছে। গাছের কিন্তু ডিফারেন্স অনেক দূর। উনি দেখলাম ওই বাবা এত বড় ওনার পা গুলা যে এক গাছ থেকে পা দিতেছে আরেক গাছে চলে যাচ্ছে, এক গাছ থেকে পা দিতেছে আরেক গাছে চলে গেছে, আমার দাদা দেখতেছে। তখন শেষ পর্যায়ে একবারে শেষের যে গাছটা ছিল, মানে অনেকগুলো গাছ ছিল তো, একবার শেষ গাছটায় গিয়ে ওটা দাঁড়াইছে, দাঁড়াইয়া আপনার চারিদিকে ঘুরতেছে, শুধু ঘুরতেছে, মানে ওটা উপরে উঠে শুধু ঘুরতেছে। দেন এখন আমার দাদা দেখে, আমার দাদা শরীর পুরো ভার, এখন উনি আস্তে আস্তে পিছুর দিকে যাইতেছে। পিছুর দিকে গিয়ে যখন ঘুরে দিছে এক দৌড়েই চলে আসলো কোথায়, ওই বাঁশঝাড়ের ওইখানে। এখন ওই বাঁশঝাড়ের ওইখানে এসেই তো আর আরেক অবস্থা খারাপ। ওই বাঁশঝাড়ের ওইখানে দেখতেছে, মানে আমার দাদা বাঁশঝাড় পার হইতেছে কিন্তু আবার দেখতেছে সামনে বাঁশঝাড়, মানে কি বলবো মানে বাঁশঝাড় পার হইতেছে আবার দেখতেছে বাঁশঝাড়, বাঁশঝাড় পার হইতেছে আবার দেখতেছে বাঁশঝাড়, মানে ওনার বাঁশঝাড়টা পারই হইতে পারতেছেন। এখন ওই যে বাঁশঝাড়টা মানে যে তাল গাছগুলো ছিল ওই জায়গাটা একটা নাম আছে, ওই জায়গাটার নাম হচ্ছে আপনার নাউডার মার ঘোষা বলে, মানে একটা ঘোষা, নাউডার মার ঘোষা বলে ওইটারে, ওই জায়গাটার নাম নাউডার মার ঘোষা। ওইটা নিয়ে আরো অনেক কাহিনী আছে আমার দাদাদের কাছে শুনছি আমি এখন আমার দাদার সাথে যেটা ঘটছে ওইটা বলতেছি আর কি। এখন ওইখান থেকে তো ভালোই ভালোই ফিরে আসলো। দেন যখন বাঁশঝাড়টা আসলো, উনি যতবার বাঁশঝাড় পার দিয়েছে আবার ততবারই বাঁশঝাড়ের কাছে চলে আসতেছে, উনি বুঝতেছে না যে উনি কি করবে। দেন অনেক কষ্টে উনি সুরা কারাত যা আছে সব পড়তেছে, পড়ে মানে যতবার যাইতেছে ততবার আবার বাঁশঝাড়, মানে যাইতেছে বাঁশঝাড় দেখতেছে, যাইতেছে বাঁশঝাড় দেখতেছে। এখন উনি শেষ অনেক কষ্টে বাঁশঝাড়টা পার হইছে। বাঁশঝাড়টা পার হইয়া তুই আবার আসলো এই যাত্রাপালার গানের ওইখানে। এই যাত্রাপালার গানের ওইখানে বসে থাকতে মানে এখন উনি তো এখন বসেই রয়েছে ওইখানে বসে যখন আবার এই ফজর আযান দিছে তখন ওরা এলাকার মানুষের সাথে আসছে। এখন এলাকার মানুষের সাথে আসার পরে উনি কি দেখলো, ওই যখন ওই যে অবয়বটা যে গাছটা বেয়ে উঠতেছিল, হ্যাঁ ওই গাছটা দেখলো উনি আপনার মানে পড়ে যাওয়া, ওই গাছটা আপনার অস্বাভাবিক ভাবে উপড়ে ফেলা, ওই গাছটা অস্বাভাবিক উপড়ে ফেলা। তো আমার দাদা সবাই দেখলো, এটা দেখে তো বলতেছে না এখানে রাত্রে তো কিছু হইছে। তো আমার দাদা আবার ওদের সাথে নিয়ে সবাই আস্তে ধীরে চলে আসলো। আর পরবর্তীতে আর কিছু হয়নি আমার দাদার। তখন ওইটা দেখার পর আবার আমার দাদার 2 দিন জ্বর ছিল, অনেক প্রচুর পরিমাণে জ্বর ছিল। সাধারণত ডাক্তারের কাছে যাওয়ার পরে জ্বরটা ভালো হয়ে গেছে। এই ছিল আমার দাদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তাহলে ভালো লাগলে লিসেনারদের সাথে শেয়ার করবেন, এবং আমার দাদা এখনো বেঁচে আছে আমাদের মাঝে, আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। এই বলে আমি আমার ঘটনাটা শেষ করছি। আসসালামু আলাইকুম। Bhoot.com with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আরো একটি অডিও ক্লিপে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। তো বেশি কথা না বলে আমি ডাইরেক্ট আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছে আমার সাথেই, এটি এই বছরের একটি ঘটনা। আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ আছি। তো আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে এই এপ্রিল মাসের 3-4 তারিখে হবে। তখন আমাদের এই জায়গায় মানে একটা বালুর মাঠ আছে, বালুর মাঠে একটা কনসার্ট ছিল, বাউলি গানের কনসার্ট। তো কনসার্ট দেখে আস্তে আস্তে রাত হয়ে যায়।
আমরা 3 জন ছিলাম, আমি আর বাকি 2 জনের নাম বলছি। একজনের নাম নাহিদ, আরেকজনের নাম ইয়ামিন। তো আস্তে আস্তে প্রায় মানে অনুষ্ঠান শেষ হতে প্রায় 2টা বেজে যায়। তো আমরা 2:30টার দিকে রওনা দিই। তো আমাদের বালুর মাঠে যেতে হলে একটু উত্তরের একটা রাস্তা আছে, যাকে আমরা গ্রামের ভাষায় বলি বন্দের রাস্তা। এখানে নিরিবিলি একটা রাস্তা, এই রাস্তা দিয়ে তারপর বালুর মাঠে যেতে হয়। এটা একটা শর্টকাট রাস্তা বলা যায়, মানে মেন রোডের মধ্যে ওঠার শর্টকাট রাস্তা। তো ওইখান দিয়ে ফেরত আসতেছি, তো হঠাৎ করে একটা মোড়, ওই মোড়টা বিশেষ করে ভালো না, কারণ আমি যতটুকু শুনছি ওইখানে নাকি এক কবিরাজ ভন দেয়, আবার অনেক জিনের নাকি হাড়ি ভাঙে। তো ওই জায়গায় আসার পর ওই দিয়ে আমার জ্যোৎস্না ছিল, জ্যোৎস্না থাকার পরও কেমন জানি সব অন্ধকার। আবার একটা বাঁশ যাচ্ছে, ছোটখাটো একদম ছোট, এই ধরেন 10 থেকে 15টা বাঁশ গাছ হবে। তো ওইখানে আসার পর হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগে, তখন কেমন যেন একটা ভয় অনুভূতি হয় 3 জনের মধ্যে। তো হঠাৎ সামনে একটা বড় কড়ই গাছ ছিল, কড়ই গাছে তাকায়, 3 জনই তাকায়। তাকানোর পর দেখি বিশাল বড়, মানে 70-80 ফুট এরকম বড় লম্বা হবে, একজন কালো কাপড় পরা বসে আছে। তা আমরা দেখে হঠাৎ দৌড় দিলাম। দৌড় দেওয়ার পর বাড়ির মধ্যে, মানে অনেকটা রাস্তার কাছাকাছি, ওই সময় চায়ের দোকান খোলা ছিল। মানে আমাদের এখানে হাসমতুল্লাহ ভাই নামে একজন ভাই আছে, ওনার চায়ের দোকান সারা রাতি খোলা থাকে। তো ওনার চায়ের দোকান খোলা ছিল, হঠাৎ করে চিল্লান দিয়ে এসে কি ইয়ামিন অজ্ঞান হয়ে যায়। তো পরে ধরে আমরা নেই। পরের দিন থেকে 3 জনের জ্বর, আমার প্রায় 102-3 ডিগ্রি পর্যন্ত জ্বর, আরো বেশি ছিল। এই জ্বরে পরে হুজুর দেখাই, হুজুর দেখানোর পরে বলে হয়তো জিন দেখছিল, তো জিনটা বৈশা ছিল, তো হয়তো তারা নজর দিছে, পরে জিন রাগ হয়ে গেছে। তো এইটাই হয়েছে, পরে তাবিজ তুবিজ দিছে। তো দিন ভালো যাচ্ছিল সবার। এর ঠিক 2 মাস পর, এই 2 মাস পর আবার একটা গানের কনসার্ট হয়। তো গানের কনসার্ট থেকে আমরা সিদ্ধান্ত নেবার আগে চলে আসবো। তো ওই সময় 11টা বাজে আমরা এসে পড়তে থাকি। তখন ঠিক সেম জায়গায়, তো যখন আমরা সেম জায়গায়, তখন মোবাইলের মধ্যে সূরা ছাড়ি এবং আমরা নিজেরও সূরা পড়তে থাকি। তারপরও অনেকটা আসার পর ভুলে গেছি, মানে বাড়ির অনেকটা আসার কাছাকাছি একটা পারিবারিক কবরস্থান আছে। ওই কবরস্থানে আমরা কি বলে গুইল, গ্রামের ভাষায় গুইল, বড় বড় প্রায় 7-8 ফুট 10 ফুট বড় বড় গুইল ছিল। তো দেখি একটা কবরস্থানে গুইলটা বেরোইতেছে কবরস্থান থেকে। তা আমরা স্বাভাবিকভাবে নিজে রাতের বেলা গুইল থাকতেই পারে কবরস্থানে। তাও আমরা কি আর এই কবরস্থান থেকে তাকানোর পর যা দেখি তা দেখার জন্য মোটর প্রস্তুত ছিলাম না। দেখে আমাদের দিকে বড় 2টা চোখ খোলা, লাল চোখ, মানে চোখের মধ্যে কোনো মই নেই, লাল তাকিয়ে আছে। আমরা দেখে ভয় এমন এক দৌড় দিই ডাইরেক্ট আমার বাড়ির উঠানের সামনে। স্বামী অজ্ঞান দিয়ে চিল্লান দিয়ে পড়ে যায়। ওরা আমার সাথে সাথে আইসা পড়ে যায়। ওরা অজ্ঞান হয় না, তারপর অজ্ঞান হওয়ার আমার একদিন পুরো জ্ঞান আসে না। জ্ঞান না আসার কারণে পরে একদিন সুস্থ হওয়ার পরে হুজুর দেখানোর পরে বলে জিন আসর করছে। তো একটা ভালো কবিরাজ দেখানোর পরে তো তাবিজ টুবিজ দিয়ে টিয়া কতদিন জিন টানাইয়া জিন দূর করে দেয়। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন, আরো অনেক ঘটনা আছে। যদি সিলেক্টেড হয় তাহলে জানাবেন, তাহলে আমি আরো ঘটনা পাঠাবো। আর আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের পূবের অবস্থিত। ধন্যবাদ রাসেল ভাই। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু। ভূত.com, The Fear Returns with Russell. আসসালামু আলাইকুম এভরিওয়ান, এন্ড রাসেল ভাই, আপনি অলওয়েজ ভালো থাকেন, তার জন্য জিজ্ঞেস করলাম না। আমি সরাসরি স্টোরিতে চলে যাবো, আমি বেশি ওয়েট করাবো না কাউকে। তো আমি আমার কন্ডিশনটা একটু বলি। আমি ছোট থেকে অনেক ভীতু একটা ছেলে। আমার ভূত প্রেত যেটাই, এগুলো নিয়ে আমার অনেক আকর্ষণ ছিল এবং আমি ভীতু ছিলাম। প্রতিদিন সন্ধ্যা হলে আমি চলে যেতাম দাদুর রুমে। ছোটবেলায়
ভূতের স্টোরি শুনতে। তো আমি যেহেতু ছোট ছিলাম আর আমি ভূত ভয়ও পাইতে অনেক বেশি, মানে আমাদের দাদুর রুম আমাদের রুম কাছাকাছি ছিল, কিন্তু আমি ওই স্টোরিটা শোনার পর যে আমার রুমে আসবো এতটুকু সাহস ছিল না। দাদু নিয়ে আসলে আসতাম, নয়তো ওই জায়গায় ঘুমাই যাইতাম। তো দাদুরা এরকম জানতো যে আমি ভীতু, তার জন্য বেশি একটা ভূতের বা বেশি ভয়ঙ্কর কাহিনীগুলো আমার বলতো না। তারপর ছোটবেলায় অনেকগুলো শুনছি যে দাদু জানালা দিয়ে দেখছে যে সিম্পল কাহিনী যেগুলো অনেক সময় দেখছে যে ঘোড়া আসতে, উড়ন্ত ঘোড়া এরকম, বা ধান ক্ষেতের মাঝখান দিয়ে কোনো একটা মহিলা হাইটে যেতেছে, এরকম কাহিনী হালকা পাতলা আর কি শুনছিলাম, কিন্তু অত ভয়ঙ্করভাবে বলে নাই আর ডিটেলে বলে নাই, যেটার জন্য আমি বলতে পারতেছি না। কিন্তু আমার সাথে যেটা ঘটছে এটা আমি আজকে শেয়ার করবো সবাইরে। তো আমার কোনো ভুল হয়ে থাকলে সবাই মাফ করবেন। তো আমি স্টোরিতে চলে যাই। আমার ঠিক খেয়াল নাই 2018 বা 2017 হইব এমন। তো আমি ভয় পাইতাম, এটা আমি আগেই বলছি। এই কারণে আমাদের 2 রুমের মাঝখানে, আব্বু আম্মুর রুম আর আমার রুমের মাঝখানে একটা এক্সট্রা দরজা আছে। তো মাঝে মাঝে ভয় পাইলে আমি আব্বুর ডাক দিতাম, আব্বু এসে আমার সাথে ঘুমাইতো। তো এরকমভাবে আমরা লাইফ চলতেছে। তো একবার কি হয়, আমরা ফ্রেন্ডরা মিলা মানে একটা মুরগি রান্না করি, মানে খিচুড়ি। তো একটা ফ্রেন্ডের বাসায় যেয়ে রান্না করি। তো রান্না হইতে বলছে অনেক সময় লাগবে। তো আমরা ওই জায়গার সময় বললাম যে একটু হাঁটাহাঁটি করে আসি। তো হাঁটাহাঁটি করে আসি এরকম সব ফ্রেন্ড একসাথে যেহেতু। আর আমাদের বাসা হইতেছে গাজীপুর। আর আমার ডিটেলস আমি দিই, আমার নাম হইতেছে নোহান মাহমুদ রায়হান, আই থিঙ্ক কেউ চিনতে পারেন। তো ওই টাইমে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে যাই ঘুরতে। তো গাজীপুরে সবাই জানেন যে গজারি বাগান অনেক বেশি। তো আমরা গজারি বাগানের মাঝখান দিয়ে ঘুরতে যাই সব ফ্রেন্ডরা মিলা। তো সবাই তো রাস্তা দিয়ে যায়, ভালো কথা, রাস্তা দিয়ে যাইতে পারে সবাই, কিন্তু আমরা তো খুব ফাজিল ছিলাম। তো আমরা হচ্ছে রাস্তাতে যাবো না, আমরা যাবো জঙ্গলের মাঝখান দিয়ে, এদিক দিয়ে ওই দিক দিয়ে। তো যাইতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। তো এমন টাইমে আমি নোটিস করতে পারতেছি আমি সবার পিছনে আর সব বন্ধুরা সামনে সামনে হাঁটতেছে। মানে এমন জঙ্গল যে গাছপালা ভাইয়া ভাইয়া যাইতে হইতেছে, ডালাপালা এরকম। তো সন্ধ্যা হয়ে অনেক সময় হয়ে গেছে। তো তখন আমরা ব্যাক করতেছি। তো এরকম টাইমে আমার মনে হতেছে যে পিছনে, আমি তো সবার পিছনে, তো আমার মনে হচ্ছে আই থিঙ্ক কেউ আমার পিছনে ফলো করতেছে একটু একটু করে এরকম। তো আমি পিছনে তাকামো এরকম সাহসটা ছিল না। তারপর আমি তাকাইছি যে কিছু আছে কিনা, দেখলাম কিছু নাই, কিন্তু আমার মনে হইতেছিল কিছু আছে। আর আমার ফ্রেন্ডরাও হালকা পাতলা কিছু নোটিস করতে পারছে, আমি জানি না কতটুকু পারছে। বাট আমি সবাই বললাম, দোস্ত কেউ পিছিয়ে তাকাইস না, সবাই দোয়া পড়তে থাক। তো আমার যে ফাজিল ফ্রেন্ডগুলো ওরাও পর্যন্ত দোয়া পড়তেছে, এটা আনবিলিভেবল ছিল। তো এমন টাইমে দোয়া পড়তে পড়তে চলে আসি। তো তখন আমরা বলতেছি যে এটা খামো কোথায়, সবাই বলতেছে যে আমরা বাসায় খামো এরকম কিছু। এখন কিছু ফ্রেন্ড আছে ওরা বলতেছে না আমরা স্কুল মাঠে যাই খামো। তো ওই বাসার সাথে স্কুল মাঠ ছিল, তো আমরা স্কুলে যা খাওয়া শুরু করছি। তো আমি স্কুলের বর্ণনা, স্কুলটা হইতেছে যে মানে সিম্পল স্কুল, যেহেতু হাফ সরকারি, তো সরকারি বিল্ডিং করা। তো অনেকগুলো খাম্বা, বারান্দার এই সাইডে অনেকগুলো খাম্বা একসাথে বারান্দায়। আর আমরা একদম শেষের দিকে যাই বসছি। তো যখন ওই খাবার খাইতেছি, আর খিচুড়ি অনেক গরম ছিল, তো কেউ খাইতে পারতেছিল না, সবাই গোল করে বইসা, মানে আমরা একটা ভোলেই খাওয়ার চেষ্টা করতেছি, ভোল বা বাটি যেটা বলেন। তো ওই জায়গায় খাওয়ার চেষ্টা করতেছি। তো সবাই গোল হয়ে বসছি। তো এত গরম যে কেউ হাতে নেই পরে যায়, আবার এরকম ফাইজলাম টাইজলাম করতেছি। তো সবাই সবার মতো ফাইজলাম করতেছে। এমন টাইমে আমি হঠাৎ করে আবারও পিছিয়ে থাকাই। তো আবারও পিছিয়ে থাকানোর পর আমি যেটা দেখতে পাই রাসেল ভাই, যে পিছনে অনেক দূরে একটা খাম্বায় কেউ একজন মাথা একটু বাঁকা করে খাম্বার পিছন থেকে আমার দিক তাকাইছে। আর ওর চেহারা দেখা যায় না, আর ছেলে মেয়ে এরকম কিছু বোঝা যায় না, কিন্তু ওর চেহারার বর্ণনা রয়েছে যেমন ওর কানগুলা খাড়া খাড়া, যেমন কুকুরের কান থাকে যেরকম খাড়া খাড়া, এরকম মানুষের শেপই কিন্তু কানগুলো খাড়া খাড়া। আমি পিছনে তাকানোর সাথে সাথেই ও আবার পিছনের দিক, মানে খাম্বার পিছনে চলে যায়। তো ওই টাইমে ওদেরকে আমি বলবো এরকম একটা অবস্থা, কিন্তু আমি জানি না কি আমি কি লিখে বললাম না আর কি কারণে বললাম না, এটা ভুলে যাই। তো ওটা এমনি সিম্পলি থাকে, কিছুদিন পর ওই কাহিনী আমরা সবাই ভুলে যাই। আর আমি ফ্রেন্ডদেরকে যে ওই কাহিনীটা বলবো যে এরকম কিছু একটা দেখছি, ওটা আমি বলি না। তো একদিন রাত্রে আমি ঘুমাইতেছি। তো ঘুমের মাঝখানে আমার রাত্রে ঘুম ভেঙে যায় প্রায় 12টা 1টা এরকম টাইমে ঘুম ভেঙে যায়। আমি খুব তাড়াতাড়ি ঘুমে যেতাম, তখন ছোট ছিলাম। তো ঘুম ভাঙানোর পর আমার ঘুমটা ভাঙে এমন অবস্থায় যে আমার কপালে কোনো একটা পানির ফোঁটা পড়ছে। এত রাতে কপালে পানির ফোঁটা কই থেকে আসবে, এটা আমার মাথায় কাজ করে না। তো আমি বাম হাত দিয়া কপালে টাচ করলাম পানির জায়গায়, যে অ্যাকচুয়ালি কিসের পানি এটা। তো লাইট কিন্তু অফ বাইরে, কিছু দেখা যাইতেছে না। কিন্তু আমি যখন ওই কপালে হাত দিয়ে হাত সামনে আনলাম, দেখলাম যে আমার হাতে রক্ত লাগানো। আমি তো শক, এমনি আমি ভীত পাই। তো যখন এটা দেখলাম আমি তো চিল্লান দিছি, কিন্তু কোনো সাউন্ড হয় নাই। আর আমি মুভও করতে পারতেছি না, লড়তে পারতেছি না। তো এমন টাইমে আমি যখন আবার উপরের দিক তাকাইলাম, মানে আমার যে জায়গা থেকে ব্লাডটা পড়ছে আমার মুখ বরাবর, তাকানোর পর দেখলাম যে আমাদের সাদ ভাইয়া মনে হইতেছে যে কোনো একটা মানুষরে ছাদের উপর শোয়াই রেখা ওর পেটে এরকম ভাবে পাড়া দিয়েছে যে ছাদ ভাইয়া আর পার হয়ে গেছে। এমন একটা বডির থেকে রক্ত
চুইসা চুইসা মানে ফোটায় ফোটায় পড়তেছে, আর ওইটা আমার কপালে পড়ছে। অ্যান্ড ওইটা দেখার পর তো ভাই আমার আত্মা আমার সাথে নাই। আমি আবার অনেক জোরে চিল্লান দিই, কিন্তু কোনো কাজই হয় না, সামান্য একটু সাউন্ড হয় না। এতটুকুতেই শেষ না ভাই। এটা দেখার পর আমার কলিজা ওই জায়গায় স্টপ হয়ে যায়। আমি কিছু বলতে পারি না, কি করবো, আমার মাথা কোনো কাজ করে না। আমি কেমনে এক্সপ্লেন করবো, কি করবো, কোনো কিছু কাজ করতেছিল না। তো আমি তো তখন বালিশে মাথা রেখে উপর দিক তাকায় এটা দেখতেছিলাম। তো আমি মুভ করতে পারতেছি না, লড়তে চড়তে পারতেছি না, কিন্তু হঠাৎ করে একবার লড়তে পারি, আমার মাথাটা আমার বাম কাঁধের দিকে সরাইতে পারি, মানে আমার বালিশের ভিতরে শুয়ে। তো যখন আমি বালিশের ভিতরে শুয়ে বাম কাঁধের দিক সরাই, তখন আমার বালিশের ভিতরে আরেকজন শুয়ে আছে আমার দিক তাকায়া, আর একটা মেয়ের চেহারা। আর ওই টাইমে আমি চেহারাটা খুব ভালো এবং ডিটেলসে বলতে পারি যে আমি কি কি দেখছি। মেয়ের চোখটা একদম সাদা ছিল, চোখে কোনো মনি ছিল না। আর মেয়ের চেহারার এক পাশে ছিল একটু পড়া পড়া ঝলসাই গেছে চেহারা, এরকম একটু, আরেক পাশটা সুন্দর ছিল। আর মেয়ের চুলগুলো ছিল এমন যে জাপানিজ মেয়েরা যেরকম ভাবে চুল রাখে গলা পর্যন্ত বা কাঁধ পর্যন্ত, এরকম ভাবে চুল রাখা হয়েছে, কাটা হয়েছে। তো ওই মেয়েটা আমার নাক থেকে মোটামুটি 4 আঙ্গুল দূরে, এতটুকু দূরে হইব, ও আমার দিক তাকায় আছে। তো ওইটা দেখার পর ভাই আমি আবারও চিল্লান দিয়ে অনেক জোরে, যতটুকু শরীরে শক্তি ছিল, কিন্তু কোনো কাজ হয় না। আমি তারপরও কোনো লড়তেও যেতে পারতেছি না, আমি ওরকম ভাবে আছি। তো আমি বলি একটু ডিটেলে যে আমি রাত্রে শর্ট প্যান্ট পরে ঘুমাই, মানে শর্ট প্যান্ট বলতে হাফ প্যান্ট পরে ঘুমাই। আমার গরম আর শীত সবসময় একটা পাতলা কম্বল আমার শরীরে থাকে। তো তখন আমি উইদাউট টি শার্ট ছিলাম আর একটা হাফ প্যান্ট পরেছিলাম। তো এরকম টাইম আমার মনে হইতেছে যে, মানে মনে হইতেছে না, আমি পুরোপুরি ফিল করতে পারতেছি, আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে যে পুরোপুরি ফিল করতেছে আমার শরীরের থেকে ওই পাতলা কম্বলটা অটোমেটিক্যালি চলে যাইতেছে, মানে নিচে নেমে যাইতেছে। আর ওই সামনে যে জাপানিজ মেয়ে বা যেটাই ছিল ভোটটা, ওর চেহারাটা নাই। তো ও নাই, আর আমার কম্বলটা অটোমেটিক্যালি পুরো বডি থেকে সরে গেল। অ্যান্ড আমি মুভ করতে পারতেছি না, আমি যে শরীরে কোথাও জামু বা চলাফেরা করবো, আমি কিছুই করতে পারতেছি না ভাই, আমি জাস্ট স্টাক হয়ে গেছি। অ্যান্ড ওই জায়গায় ওরকম টাইমে ওই মেয়েটা পিছন সাইড থেকে এসে আমার হাক কেমন করে আমার পায়ের উপর ওর পা উঠায় দেয় এবং ঘাড়ের উপরে ও হাত রাখে। অ্যান্ড আমি ভাই একদম ডিটেলে বুঝতে পারছি যে ওর পাটা কেমন। ওর পাটা হইতেছে কোনো একটা গাছের মতো, যেরকম অনেক গাছ থাকে না, গাছের বাকল ফাইটা ছিঁড়ে গেছে, যে গাছের চামড়া উঠতেছে, এরকম মনে হইতেছে। তো ওর পাটাও এরকম মনে হইতেছে চামড়া উঠতেছে বা সামথিং এরকম কিছু। আর ওইটা দিয়া ও আমার হাক করে। তো আমি ফার্স্টে বলছি আমার নাম রায়হান, আর পুরো নাম হয়েছে নোহান মোহাম্মদ রায়হান। তো ও পুরো নামটা বলে না, ও জাস্ট তখন আমার পিছন থেকে হাক করে ধরে এতটুকু বলে যে, রায়হান আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি ভয় পেও না। কিন্তু ভাই কথা কিন্তু এটাই বলছে, আমি 100% শিওর কথা এটাই বলছে, কিন্তু কোন ভাষায় বলছে এটা আমি বলতে পারি না। ও কি আসলে এটা বাংলায় বলছিল, নাকি ইংলিশে বলছিল, নাকি হিন্দিতে, বা কোন ভাবে বলছে আমি জানি না, কিন্তু কথা এটাই বলছে, আমি 100% শিওর। অ্যান্ড ভাই যেই পোলাটা এত ভয় পায়, যে সময় আমার আত্মা বের হয়ে যাওয়ার কথা ভিতর থেকে, যেই কাজগুলো আমার সাথে হইতেছিল আনবিলিভেবল পুরোপুরি। তো ওই টাইমে আমি এত ভয় না পাওয়ার পরেও আমার ওর কথা শোনার পর আমি কিল্লেগে আমি জানি না এত ট্রাস্ট করলাম ওর কথায়, আমার মন একদম শান্ত হয়ে গেছে। যে জায়গায় আমার কলিজা ফাইটে যেতেছিল ওই জায়গায় আমার কলিটা একদম শান্ত হয়ে গেছে। অ্যান্ড ওইটা বলার পর মেবে চলে গেছে আমি জানি না, কিন্তু তারপর আমি উঠতে পারতেছি। ওঠার পর আমি খাটের যে পিছনে যে ডিজাইন করা সাইডটা থাকে এটার ভিতরে ঢেলান দিয়ে দাঁড়ায় বসে ভাবতেছি আসলে কি আমার সাথে এটা হইলো, মানে আমি জাস্ট কনফিউজ যে আসলে কি আমার সাথে এটা হইলো। আর এরকম হালকা যদি এটার 100%-এ 1% অন্যদিন হইতো, আম্মুরে বা আব্বুরে আমি ডাক দিতাম, বলতাম আমার কাছে শুইতে। কিন্তু ওর যে কথাটা লাস্টে যে বলছে আমি তোমার কোনো ক্ষতি করবো না, এর নাম ধরে বলছে, আর এটার আমি এত ট্রাস্ট করছি, আমার মন একদম শান্ত হয়ে গেছে। আর আমার ফিলিংস আমার অনেক ভালো লাগতেছিল, কি কারণে আমি জানি না, অনেক ভালো লাগতেছিল, ফিলিংস গুড লাগতেছিল এরকম। তো তখন আমি ওরে মানে কি আম্মুরে ডাক দিলাম না, কিছু বললাম না, আমি ঘুমাই গেলাম। আর আরেক দিনের কাহিনী, এটা একটু ভয়ঙ্কর নয়, কিন্তু কাহিনী একটাই। আমাদের 2 রুমের মাঝখানে একটা দরজা আছে, আমি আগেই বলছি 2টা রুমের দরজা আছে, 2 রুমের মাঝখানে একটা দরজা আছে। তো আমার আব্বু পলিটিক্স করতো, অনেক রাত্রে বাসায় আসতো, 2টা 3টা এরকম। তো এমন টাইমে একদিন বাসায় আসছে আর দেখতেছে আমার গায়ের যে পাতলা কম্বলটা, এটাও বলছি ভাই, এই পাতলা কম্বলটা বাইরে, মানে যে জায়গায় আমরা কাপড় রোদ দেই মানে শুকানোর জন্য, ওই জায়গায় পাতলা কম্বলটা রাখা, আর বৃষ্টি চলতেছে, আর আমার রুমের দরজা খোলা। তো আব্বু ডাইরেক্ট আমার রুমের দরজা খুইলা, পরে মাঝখানের রুমের দরজা খুইলা আম্মু ডাক দেয়। আম্মু শক্ট হয়ে যায়, কিভাবে তুমি রুমে আসলা, রুম তো লক করা ছিল। পরে রাহানের রুমের দরজা খোলা আর ওর কম্বল ওই জায়গায় রাখা। তো আম্মু উল্টা মানে বকতেছে আমার ব্লেম, মানে মনে মনে আর কি, মনে মনে বকতেছে যে ছেলেটা মানে কম্বলটা বাইরে এমনি কি লেগে এই বৃষ্টির সময় রেখে দিছে হ্যান তেন। পরে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠছি, ওঠার পর দেখি কম্বল আমার পায়ের জায়গায় ভাঁজ করা। আমার রাগ উঠছে যে আমার গায়ের কম্বল পায়ের জায়গায় ভাঁজ করে রাখছে কে। তো আম্মু বলতেছে যে আমি রাখছি।
তাই আমি যখন বললাম যে কি লেগে তুমি আমার কম্বল আমার গায়ে থেকে নিয়ে জায়গায় রাখছো, কয় তোর গায়ের কম্বল তো কালকে রাত্রে ওই জায়গায় ছিল, ওই জায়গায় রাখছো কি লেগে? আমি কই আমি কি পাগল যে আমি জায়গায় রাখবো, আর আমি কালকে রাত্রে তো ঘুম থেকে উঠিনি, এই কথা বলতেছি। তো আর একটু ডিটেলে যদি বলি ভাই, আমার মশারি যে আমি টানাই রুমের ভিতরে, তো আমার মশারি চারো সাইড একদম মানে সাইড দিয়ে গুজে রাখি যাতে মশা না ঢুকতে পারে। তো ওই দিন নাকি মশারির সাইড খোলা ছিল, কম্বল ছিল বাইরে, দরজা ছিল খোলা, তার মানে আমি গেছি, কিন্তু আমার কিছু মনে নেই যে আমি গেছি। অ্যান্ড স্টিল আমার আম্মু বিলিভ করে না যে আমি গেছি। আর সবচেয়ে ডেঞ্জারাস জিনিস একটা, যে আমার সাথে যে ঘটনাগুলো ঘটে, এত ভয়ঙ্কর ঘটনাগুলো যে ঘটে, এই ঘটনাগুলো না মানে আমার মনে থাকে না। পরের দিন যে আমি কাউকে বলবো বা আমি ফিক্স করে রেখেছি কালকে আমার বেস্ট ফ্রেন্ডে এটা কমু যে এরকম এরকম হয়েছে, কিন্তু আমার মনেই থাকে না। কিন্তু কয়েকদিন পরে হঠাৎ করে যখন ভূত প্রেতের এসব কথা বলি বা হয়, তখন আমার মনে পড়লে আমার টোটালি ফুল এক একটা ডিটেল আমার মনে থাকে। কিন্তু যদি আমি মনে না থাকে তাহলে আমি কিছুই বলতে পারি না, মানে আমার মনেই থাকে না। আর আমার সাথে আরো কিছু বোবা জিনের কাহিনী আছে, মানে যদি একটু শর্টে বলি ভাই, একদম কয়েক সেকেন্ডে, যে 365 দিন যে বছরে হয় তার ভিতরে 300 দিন আমার সাথে বোবা জিনের দেখা হইতো। আর এমনও দিন গেছে রাতে 3বার 4বার পর্যন্ত দেখা হইতো। মানে ওর সাথে আমার একটা কেমন জানি বন্ডিং হয়ে গেছে অ্যাকচুয়ালি, যে অভ্যস্ত হয়ে গেছে গা। এখন ও বেশি একটা ক্ষতি করতে পারে না, আর আমিও বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছি। আর আমার লাইফ যে এতটা চেঞ্জ আসবে আমি কখনো ভাবতে পারি নাই। আমরা সবাই ভাবি যে ভূত আসলে আমরা দেখবো, ভূত আসলে আমরা এটা করবো সেটা করবো, মানে এনজয় টাইপের নেই। কিন্তু যখন এক্স্যাক্টলি আমাদের সাথে এটা হয় তখন মানে কিছু করার থাকে না। সবাই এরকম ইন্টারেস্ট নিয়ে থাকে যে আমারও তো দেখার খুব ইচ্ছা। আমি ওটা ভাবতাম যে আমারও খুব দেখার ইচ্ছা, কিন্তু যখন দেখছি একবার তারপর থেকে দেখার ইচ্ছা একদম মাটি হয়ে গেছে। সো যারা এইসব বিলিভ করেন না যে ভূত প্রেত আছে এইসব সামথিং, দেখেন ভূত প্রেত আছে কিনা আমি জানি না, কিন্তু জিন আছে। আর জিনের ভিতরে আমাদের মানুষের ভিতরে যেমন খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে, তেমন জিনের ভিতরে কিছু আছে যারা খারাপ জিন বা মানে একটু নোংরা জিন, তাদেরকে আমরা জিন, ভূত, পিচাস বা উল্টা পুল্টা বলি। আর যারা ভালো জিন তাদেরকে আমরা তো মসজিদে দেখতে পাই, বা তাদেরকে আমরা ভালো বলি বা পড়ি বা সামথিং এরকম কিছু বলি, জিনিয়া বলি। তো এরকম কিছু। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বললাম এতটুকুই। যদি আমার স্টোরি সিলেক্টেড হয় তাহলে আমি নাম্বার দিয়ে দিতেছি। অ্যান্ড আমার নাম নোহান মাহমুদ রায়হান। আমার অবশ্যই জানাবেন রিকোয়েস্ট, কারণ আমি সেদিন অবশ্যই সোমবার আমি অতিরিক্ত বিজি থাকি, দেড়শো আমি আপনাদের কাছে যাইতে পারলাম না। ওই জায়গায় বলতে পারলাম আমার আরও বেশি ভালো লাগতো। ধন্যবাদ রাসেল ভাই আপনাদেরকে, যে ভূত FM বন্ধ হয়ে যাওয়ার পর ভূত.com চালু করার জন্য। অনেক মিস করতেছিলাম মাঝখানে কিছুদিন, অ্যান্ড যেটা হয়েছে অফ হওয়ার কারণে একদমই ভালো লাগতেছিল না। ধন্যবাদ সবাইকে। অ্যান্ড ভূত.com এবং ভূত.com এর সাথে যারা কাজ করেন, ভূত.com টিম, সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর একটা জিনিস আমাদের কাছে রাখার জন্য। আর দয়া করে প্লিজ জানাইবেন যদি সিলেক্টেড হয়। অ্যান্ড আমার কিছু হাইড রাখা লাগবো না, সব কিছু ডিটেলে বলতে পারেন। আর আমি মাঝে মাঝে একটু হিমশিম খাই গেছি, যদি চান এগুলো কাইটা বা যেভাবে দিতে পারেন। ভালো থাকবেন রাসেল ভাই, আপনি অলওয়েজ ভালোর দলে থাকেন। খোদা হাফেজ, টাটা। ওয়েলকাম ব্যাক। সব কিছুর একটা শেষ আছে। আমি জানি না ফেক চ্যানেলগুলো যেভাবে আপলোড করছে তার কোনো শেষ আছে কিনা, তবে আমাদের সময় ফুরিয়ে গেছে, আমাদের আজকের এপিসোডটি শেষ করতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, এবং আশা করছি যে আমি যেহেতু শেয়ার করলাম, আসলে ওইভাবে তো শেয়ার করা হয় না, নিশ্চয়ই আপনারাও কোনো একটা ব্যবস্থা নেবেন। আমি আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি ক্লিক করে ফেলুন এখনই। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।